আমরা লাস্ট ক্লাসে ত্রিভুজের যে ক্ষেত্রফল সম্পর্কিত যে অঙ্কগুলো ছিল সেগুলো করেছি। তো তোমাদের বেশ কিছু অঙ্ক করতে দেওয়া হয়েছিল, সেগুলো আশা করি তোমরা করেছো। প্লাস হয়তো বা কারণ না করো কোথাও না কোথাও সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমি আজকে সমাধান করব না, আগে যেরকম ভাবে সমাধানটা করেছিলাম ঠিক সেরকম ভাবেই এই ক্লাসটাও, সরি হচ্ছে ফার্স্ট যে পিডিএফ তোমাদের দেওয়া হয়েছিল ওই পিডিএফ এর অঙ্কগুলো যেভাবে সলিউশন করে দিয়েছিলাম ঠিক সেকেন্ড পিডিএফ এর অঙ্কগুলো আমি সেইভাবে সলিউশন করে দিব। মানে এখন না আর কি, আজকে অথবা কালকে করে দিব, কিন্তু সেটা এখন না। আমরা নতুন কিছু স্থান অঙ্কের বাকি যেগুলো ছিল নতুন কিছু সেগুলো আজকে জানবো ইনশাল্লাহ। ত্রিভুজের যে অঙ্কগুলো ছিল সেগুলোতে কি খুব বেশি সমস্যা হয়েছে তোমাদের? বলতে পারো সমস্যা নাই, বা মনে হচ্ছে যে কয়েকটা অঙ্ক ভাইয়া করে দিলে ভালো না হতো, ভাইয়া, এমন কি? আমার কি কোনো প্রবলেম সলিউশন করাতে না হবে ভাইয়া, নাকি আমার সমস্যা হয় নাই। এমন কেউ ওগুলো আছে তো কি ইজি। যে ভাইয়া না ভাইয়া কয়েকটা অঙ্ক সলিউশন করে দিলে ভালো হতো? ভাইয়া একটা অঙ্কে প্রবলেম ছিল। আচ্ছা, তাহলে আমাকে একটু মেসেঞ্জারে আমাকে একটু দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার কোনটাতে সমস্যা ছিল, ওটা আমি করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এনিওয়ে আমরা চেষ্টা করবো আজকে যে স্থানাঙ্কের বাকি যেটুকু আছে এইটুকু শেষ করতে। তো ঠিক আছে, আমরা শুরু করি আর কথা না বলে। আমরা আজকে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে স্থানাঙ্কের আর একটা টপিকস আমাদের বাদ থেকে গেছে, সেটা হচ্ছে যে মনে করো কোন একটা রেখা আছে, ছোটবেলায় করার কথা আর কি, 9-10-এ এটা করার কথা, আমি জানি না তোমরা করেছিলে কিনা। 9-10-এ করার কথা, অথবা সম্ভবত তোমাদের ডিপ্লোমাতে একটা বই ছিল যেটা সবার জন্য কমন। আমাদের আমাদের যে প্রবিধান ছিল, আমরা 2010 প্রবিধানের স্টুডেন্ট ছিলাম, তোমরা সম্ভবত 2016 প্রবিধানের স্টুডেন্ট। তো আমাদের প্রবিধানে ছিল যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই একটা বই পড়তে হতো, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নামে একটা বই ছিল। জানি না তোমাদের মনে হয় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং না অন্য কোনো নাম থাকতে পারে, ছিল যেখানে ভাইয়া, তোমার বিভিন্ন আর কি ছিল ওই ফার্স্ট সেমিস্টারই ছিল। হ্যাঁ ফার্স্ট সেমিস্টার না কোন সেমিস্টারের জন্য, যাই হোক মনে হয় সব ডিপার্টমেন্টে থাকার কথা, আমি নতুন প্রবিধানের কথা জানি না। যেখানে বিভিন্ন জাস্ট সিম্পলি কিছু ড্রয়িং, কোনো সিঁড়ি আঁকানো, অথবা হচ্ছে এমনিতেই তোমার সিম্পলি কিছু জ্যামিতি কিছু ড্রয়িং থেকে সেইগুলো নিয়ে কাজ করা। তোমাদের ছিল মনে হয় সব ডিপার্টমেন্টেরই, তোমাদের প্রবিধানে জি কি ছিল? ভাইয়া ছিল, হ্যাঁ ছিল। সব ডিপার্টমেন্টের কি ছিল? সিভিল বাদে বলবা, সিভিল যারা তাদের তো থাকবেই। হ্যাঁ, অন্য ডিপার্টমেন্টের কি ছিল? না ভাই আমাদের ছিল না। ড্রয়িং কেন্দ্রিক কোনো ক্লাস করোনি কোনোদিন? ড্রয়িং রুমে কোনোদিন ক্লাস করোনি তোমরা? আমাদের কম্পিউটারে তো ওরকম ক্লাস করিনি সিভিলের। ও আচ্ছা, আর তাহলে ভাই নেই হ্যাঁ কম্পিউটার। বলো। ছিল না তাই তো? ভাই আচ্ছা। কি ভাই ছিল না। আচ্ছা যাক, তাহলে ছোটবেলায় করে আসতে পারো যে একটা সরল রেখাকে কয়েকটা ভাগে ভাগ করা। একটা সরল রেখাকে আমি হচ্ছে যদি কয়েকটা ভাগে যদি ভাগ করি, মনে করো আমরা বললাম এ, তারপরে ই একটা সরল রেখা। সবাই এই বি লেখে, কিন্তু আমি বি না লিখে ই লিখলাম, কারণ এই বি লিখতে হলে আবার এখান থেকে ফরম্যাট চেঞ্জ করে আবার সেই ঘুরিয়ে পিছিয়ে লিখতে হবে, এই জন্য একবার ই লিখলাম। এনিওয়ে, তো এ ই একটা সরলরেখা মনে করো। তো এই সরলরেখাটাকে আমরা কয়েকটা ভাগে যদি ভাগ করি, এই একটা ভাগ, এই একটা ভাগ, তো তিনটা ভাগে ভাগ করে ফেললাম। তো এরকম সমান ভাগে ভাগ করা কেন্দ্রিক জ্যামিতিক হচ্ছে তোমরা সম্ভবত যারা ড্রয়িং এর ক্লাস করেছো তারা জেনেছো, বা ছোটবেলায় হয়তো শিখে থাকতে পারে যে একটা সরলরেখাকে কিভাবে ভাগ করা যায়। তো না শিখে থাকলে কোনো সমস্যা নাই। এনিওয়ে, তো আমরা আজকে জানবো যদি একটা সরলরেখা যদি থাকে, হ্যাঁ, একটা সরলরেখা মনে করে আছে, তাহলে ওই সরলরেখাটাকে যদি এর ভেতর অন্তর্বিভক্তি যদি করি, অন্তর্বিভক্তি যদি করি তাহলে কি অবস্থাটা হতে পারে সেগুলো সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তো একটা সরলরেখাকে দুই রকম ভাবে বিভক্ত করা যায়, একটা হলো অন্তর্বিভক্তি আর একটা হলো বহির্বিভক্তি। অন্তর্বিভক্তি মানে এই সরলরেখার আমি যদি একটু সরাসরি যদি একটু দেখাই তাহলে মনে হয় ভালো বুঝবো। আমি সরাসরি অঙ্কের থিমটাতেই চলে যাই, তাহলে সমস্যা হবে না। এনিওয়ে, মনে করো আমরা এ একটা বিন্দু বললাম যে বিন্দুটা স্থানাঙ্ক হলো x1 y1, বি আর একটা বিন্দু বললাম যে বিন্দুর স্থানাঙ্ক x2 y2। এখন এ এবং বি কে যদি আমরা যোগ করি তাহলে একটা সরলরেখা পাওয়া যায়। তো এই সরলরেখাটাকেই যদি এই সরলরেখার ভেতরে কোনো বিন্দু দিয়ে যদি ভাগ করে ফেলি সরলরেখাটাকে, মানে একটা সরলরেখা থেকে আমি দুইটা সরলরেখা এখন বানাতে যাচ্ছি। মনে করো আমরা বললাম যে হচ্ছে আহ এখান থেকে এই অংশটুকু কেটে নিব, আমি কেটে একটা সরলরেখা পাবো। তো এই পুরো সরলরেখাটাকে যদি আমরা এই অংশটুকু যদি কেটে নিই তাহলে বাকি থাকে কোন অংশটুকু? এই অংশটুকু। তাহলে এখন দেখো একটা সরলরেখা থেকে আমরা দুইটা সরলরেখা পেয়ে গেলাম। তাহলে সরলরেখাটাকে আমরা ভাগ করলাম কোথা থেকে বলতো? এই জায়গা থেকে ভাগ করলাম।
তো এরকম ভাবে সরলরেখার ভেতরে যদি কোনো বিন্দু মানে এই সরলরেখার মধ্যে যদি কোনো বিন্দুতে যদি আমরা একটা সরলরেখাকে যদি ভাগ করে ফেলি তাহলে এটাকে বলা হয় অন্তর্বিভক্তি। আর বহির্বিভক্তিটা কি, যে সরলরেখার ভেতরের কোনো বিন্দু না, বরং কাল্পনিকভাবে আমরা যে আমরা কি করলাম, সরলরেখাটাকে কাল্পনিকভাবে কিছু অংশ বর্ধিত করলাম। মেইন সরলরেখা এটাই, মেইন সরলরেখা হলো এবি, কিন্তু সরলরেখাটাকে কাল্পনিকভাবে একটা অংশে বর্ধিত করলাম, বর্ধিত করে তারপর এই যে যতটুকু অংশ বর্ধিত করলাম এই পয়েন্টের সাপেক্ষে সরলরেখাটাকে যদি ভাগ করি তাহলে কি অবস্থা হতে পারে। তো আমি বহির্বিভক্তি নিয়ে যখন বিস্তারিত আলোচনা করবো তখন ব্যাপারটা বুঝতে পারবো, এখন বহির্বিভক্তিটা খুব বেশি না জানলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন শুধু অন্তর্বিভক্তিটা বোঝার চেষ্টা করে যে একটা সরলরেখার ভেতরে যদি কোনো একটা বিন্দুতে যদি আমি সরলরেখাটাকে দুই ভাগে ভাগ করে ফেলি তাহলে এটাকে বলা হয় হচ্ছে অন্তর্বিভক্তি। বুঝছো কি ব্যাপারটা? তাহলে বুঝতে কি অসুবিধা হচ্ছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা অন্তর্বিভক্তির ব্যাপারগুলো একটু ভালো করে জেনে নিই। সেটা হচ্ছে আমরা মনে করো যে এই এবি একটা সরলরেখা আছে, তো এবি সরলরেখাটাকে আমরা এখানে একটা পয়েন্ট বললাম, এই পয়েন্টের রেসপেক্টে আমি ভাগ করতেছি। মনে করো সি পয়েন্টের সাপেক্ষে আমি সরলরেখাটাকে দুই ভাগে ভাগ করে ফেলছি, দ্যাট মিনস এটা সি। হ্যাঁ, আচ্ছা আমি সি পয়েন্টটাকে এই জায়গায় না দেখে যেখানে আঁকিয়েছি সেই জায়গায় দেখাই। মনে করে বললাম যে এখানে সি। তাহলে এখন দেখো আমরা বলতে পারি এসি একটা সরলরেখা আবার বিসি একটা সরলরেখা, কিন্তু আগে ছিল কি এবি, টোটাল এবি সরলরেখা। তাহলে এখন এবি সরলরেখা থেকে আমরা দুইটা সরলরেখা পেয়েছি, হলো একটা হলো এসি আর একটা হলো বিসি। তাহলে এসি এবং বিসি সরলরেখা কিভাবে পেয়েছি, এবি সরলরেখাটাকে সি পয়েন্টের রেসপেক্ট আমরা ভাগ করে ফেলেছি, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো একটা সরলরেখাকে মনে করো আমি বললাম যে অনুপাতের একটা ব্যাপার এখানে আসবে। এক্সাম্পল হিসেবে বলছি, মনে করো টোটাল একটা সরলরেখা আছে, যেই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে, এক্সাম্পল হিসেবে বললাম, মনে করো কত বলবো, বললাম হচ্ছে 36 বললাম, মনে করো 36। টোটাল একটা সরলরেখা ছিল, এবি একটা সরলরেখা আমরা বললাম, এই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে 36। এখন আমরা সরলরেখাটাকে এই পুরো একটা লাঠি বললাম, মনে করো একটা লাঠি নিলাম বা একটা বাঁশ নিলাম, যেটাই হোক, তো একটা লাঠি 36 মিটারের একটা লাঠি আমরা নিলাম, লাঠির এই মাথাকে বলছি আর এই মাথাকে বলছি বি। এখন এই 36 মিটার দৈর্ঘ্যের একটা লাঠি থেকে আমি মনে করো হচ্ছে এখন 24 ফিট দৈর্ঘ্যের একটা লাঠি কেটে ফেললাম, মানে এই পুরো 36 ফিট লাঠি থেকে পুরো 36 মিটার লাঠি থেকে 24 ফিট অংশ কেটে নিলাম। তাহলে বাকি অংশটুকু কত থাকবে? বাকি অংশটুকু ডেফিনেটলি থাকবে হচ্ছে 12 ফিট। যদি আমি 12 মিটার, 36 মিটার থেকে যদি 24 মিটার যদি কেটে ফেলি, এটাকে মনে করো সি পয়েন্ট। এসি অংশ হচ্ছে 24 মিটার আমি কেটে ফেললাম, আর বাকি থাকলো হলো বিসি অংশ হলো 12 মিটার, এটাই তো নাকি? তাহলে এখন দেখো আমরা যদি বলি লাঠিটাকে আমি কি অনুপাতে কেটেছি, তাহলে লাঠিটার অনুপাত হবে হচ্ছে, আমি বললাম যে এসি বাই বিসি যদি ভাগ করি তবে আমি অনুপাত পাবো। এসি কে বললাম 24, এসি টোটাল দৈর্ঘ্য ছিল 36 মিটার, তো 36 মিটার থেকে আমি এসি অংশ কেটে নিয়েছি কত 24 মিটার করে, তারপরে বিসি অংশ থাকলো হলো 12 মিটার। এই একটা অবস্থা হতে পারে, অথবা অবস্থাটা হতে পারে এরকম যে অনুপাতটা দাঁড়াতে পারে এরকম যে বিসি বাই এসি, যেখানে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, 12 মিটার দৈর্ঘ্যে আমরা কেটে ফেলেছি এবং বাকি থাকলো কত 24 মিটার। এখন দেখো তুমি যদি ক্যালকুলেটরে যদি এই 24/12 যদি করো তাহলে কাটাকাটি করলে কি দাঁড়ায়? উপরে ছোটবেলায় কাটাকাটি করেছে, উপরে থাকে 2, নিচে থাকে কত 1, তার মানে কি হলো 2/1। এখানে থাকলো এসি বাই বিসি ইকুয়াল টু 2/1। এটা বুঝতে কি কারো সমস্যা আছে? সমস্যাটা বলতে হবে। আচ্ছা, সমস্যা নাই। তাহলে এসি বাই বিসি ইকুয়াল টু 2/1। আচ্ছা, এটাকে কি আমরা এইভাবে কি লিখতে পারি না যে এসি ইস টু বিসি ইকুয়াল টু 2:1? এটা লেখা যায় না? এটা কি কারো বুঝতে অসুবিধা আছে? এটা হলো কিভাবে? আশা করি যে ছোটবেলায় অনুপাতের অঙ্ক করেছো। হ্যাঁ, তাহলে এসি ইস টু বিসি ইকুয়াল টু কত হলো? আরেকটা কথা ছিল,
হ্যাঁ যে বলো। এসি বাই যদি আমি বিসি করি তাহলে আসে হচ্ছে 2, কিন্তু আমি যদি বিসি বাই এসি করি তাহলে আসে হচ্ছে 1/2। তাহলে তো দুইটার মান আলাদা হলো না নাকি? অ্যাডভান্স ও চিন্তা করো কেন? অনুপাত তো ঠিক হবে। আচ্ছা অ্যাডভান্স চিন্তা করো কেন? তুমি যে প্রশ্নটা নিয়ে আসতেছো আমি জানি যে কোনো স্টুডেন্টকে এটা বোঝাতে গেলে এই প্রশ্নটা তার মনে আসবে। এই জন্য দেখো আমি দুইটা অংশ দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে আবার এটা দিয়ে। আমি যাব তোমার এই স্টেপে, এত অ্যাডভান্স হওয়া আচ্ছা যাবে ভাই। না, ঠিক আছে? এনিওয়ে, তাহলে এখন দেখো, তাহলে এই জায়গায় বুঝছো কিনা তাই বলো। এমন কেউ কেউ আছে জি যে এই ভাইয়া। জায়গায় বোঝোনি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসো আমরা এই জায়গায় চলে আসি। আমরা কিন্তু লিখতে পারতাম যে এসি বাই বিসি ইকুয়াল টু 24/12। আবার এখানে আমরা এইভাবে লিখতে পারতাম না, বিসি বাই, তাহলে তুমি এটা যখন বললো তখন বলছে আমরা এই এবি লাঠি থেকে এসি অংশ কেটে নিয়েছি, তাহলে এসি অংশ কেটে নিলাম, বাকি থাকলো বিসি। এবার তুমি বলছো না আমি বিসি অংশ কেটে নিয়েছি, একই তো কথা। আমি এসি কাটি না, আমি কেটেছি বিসি, বিসি কেটে নিয়েছি, তাহলে বাকি থাকবে কত? এসি, একই কথা। তাহলে বিসি বাই এসি ইকুয়াল টু 12/24। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 2। তাহলে কি দাঁড়ালো এখানে? বিসি বাই এসি, বিসি বাই এসি ইকুয়াল টু 1/12। এনিওয়ে, তাহলে এখানে দাঁড়ালো তোমার বিসি ইস টু এসি 1:2। এইটুকু বুঝতে কার কোনো অসুবিধা আছে কিনা? কার কি বুঝছি সমস্যা আছে ভাইয়া। বুঝতে? আচ্ছা, কারোর বুঝতে সমস্যা না, আশা করা যায়। তাহলে এখন দেখো, আমি যদি এই লাঠিটাকে যদি বলি যে এসি অংশ 24 মিটার কেটেছি, বিসি অংশ 12 মিটার কেটেছি, তাহলে অনুপাত দাঁড়ায় দুইটা। বলতে পারো এসি, এসি ইস টু বিসি 2:1। তার মানে এসির স্থানে কত হবে 2, আর বিসির স্থানে হবে কত? 1। অথবা তুমি বলতে পারো বিসি ইস টু এসি ইকুয়াল টু 1:2। দুইটা কি ভিন্ন জিনিস হলো? না ভাই, একই জিনিস। তুমি লাঠির দিকে যদি তাকিয়ে দেখো, দুইটা কিন্তু ভিন্ন জিনিস হলো না, তুমি জাস্ট নামটা বদলাচ্ছ। হ্যাঁ, তুমি জাস্ট নামটা বদলাচ্ছ। যে এসি ইস টু বিসি যদি বলো তাহলে হচ্ছে এসি ইস টু বিসি, দ্যাট মিনস এসি এর অনুপাতের অংশ বাই বিসি এর অনুপাতের অংশ 2:1। আর যদি তুমি বলো বিসি ইস টু এসি তাহলে বিসি এর অনুপাতের অংশ বাই এসি এর অনুপাতের অংশ। বুঝছো কি জিনিসটা? জি ভাইয়া। তার মানে একটা কোনো লাঠিকে বা কোনো একটা রেখাকে যদি আমি কোনো একটা পয়েন্ট দ্বারা যদি ভাগ করি তাহলে অনুপাত পাওয়া যেতে পারে দুই রকম, দুই রকমই রাইট। বুঝছো? একটা পেলাম আমরা 2:1, আর একটা পেলাম 1:2। বুঝছো কি ব্যাপারটা? জি ভাইয়া, একই জিনিস। আচ্ছা, কারো তো বুঝতে তো সমস্যা নাই এখানে। আচ্ছা, কারো যদি সমস্যা না থাকে তাহলে এবার আসো, আমি যদি বলি যে মনে করো এখান থেকে আমি 24টা বাদ দিয়ে দিলাম, 24 বাদ, এগুলা সবই বাদ। তো রেকর্ডিং দেখে কিন্তু এগুলো সুন্দর করে তুলে নিতে হবে, নাহলে অঙ্ক করতে গিয়ে কিন্তু ঝামেলা হবে। আমি আমি এখন মুছে দিচ্ছি, জাস্ট এখন বুঝে যাও শুধু। তো মনে করো আমি এখানে 36, 12 বা সব বাদ দিয়ে দিলাম, শুধু বললাম যে এবি একটা রেখা ছিল, এবি রেখাটাকে সি পয়েন্টের রেসপেক্টে 2:1 অনুপাতে বিভক্ত করা হয়েছে। এবি রেখাটাকে 2:1 অনুপাতে বিভক্ত করা হয়েছে, তাহলে আমরা বলবো এবি একটা, আমরা বলবো যে হচ্ছে, আচ্ছা আমি এটা মুছে দিই নাহলে আবার মুছে যাবে। আমরা বলবো যে হচ্ছে এবি একটা, এক মিনিট, আমরা বলবো যে হচ্ছে এবি একটা রেখা, এবি রেখাটাকে সি পয়েন্টের রেসপেক্টে 2:1 অনুপাতে বিভক্ত করা হয়েছে। তাহলে রেখাটা ছিল হচ্ছে এবি, এবি কে বিভক্ত করা হয়েছে 2:1 অনুপাতে। তাহলে আমরা যদি বলি এসি অংশ 2 তাহলে অবশ্যই বিসি অংশ হবে 1। তাহলে তাই বলে তোমরা কিন্তু কেউ কিন্তু বলতে পারবে না তাহলে মনে হয় এসি এর দৈর্ঘ্য মনে হয় 2। ব্যাপারটা বি কেয়ারফুল, এসি এর দৈর্ঘ্য 2 নয়, এসি এর অনুপাত 2। আমার কথা কি বুঝছো জিনিসটা? মোটেও কিন্তু এটা এসি এর দৈর্ঘ্য নির্দেশ করছে না। যেমন দেখো এসি এর দৈর্ঘ্য কিন্তু এক্সাক্ট ছিল কিন্তু 24, আর বিসি এর দৈর্ঘ্য ছিল 12, বাট কাটাকাটি হয়ে গেছে 2:1। তাই বলে তুমি বলতে পারো না যে এসি এর দৈর্ঘ্য 2। এটা জাস্ট অনুপাত নির্দেশ করছে। জিনিসটা কি বুঝতে কি অসুবিধা হচ্ছে তোমাদের? না ভাইয়া। এমন কেউ কি আছো যে ভাই বুঝতে পারছে না? মানে অনেকে ধরে নেয় মনে হয় এসি এর দৈর্ঘ্য 2, না রে ভাই, এসি এর দৈর্ঘ্য 2 না, এসি এর অনুপাত দেওয়া আছে 2। অনুপাত 2। এক্সাক্ট দৈর্ঘ্য ছিল তো 24, আর বিসি এর এক্সাক্ট দৈর্ঘ্য ছিল 22, বাট এটাকে কাটাকাটি করা লাগছে, কাটাকাটি করার কারণে এটা একটা সিম্পলি একটা মান চলে আসছে। তো এটাকে কখনো এই এসি এর দৈর্ঘ্য বলা যাবে না, বরং বলতে হবে অনুপাত। আশা করি বুঝছো জিনিসটা। এই অনুপাতের ব্যাপারটা কারো যদি বুঝতে অসুবিধা না থাকে তাহলে আমি সামনে আগাবো। এনিওয়ে, মুছে দিই সব এগুলো, এগুলা কাজ শেষ।
তাহলে এখন দেখো আমরা যেখানে রেখাটা ড্র করেছি বলেছি যে হচ্ছে এখানে এ এবং বি দুটা বিন্দু ছিল, বিন্দু দুটিকে হচ্ছে এই রেখা দ্বারা সংযোগ করা হলো, তাহলে এবি রেখা পাওয়া গেল। এখন এবি রেখার ভিতরে সি পয়েন্টে আমরা বিন্দুটাকে সি পয়েন্টের রেসপেক্টে বিভক্ত করব। তো সি পয়েন্টের রেসপেক্টে যদি বিভক্ত করতে চাই আমরা বললাম যে এসি অংশের অনুপাত হচ্ছে এম এবং বিসি অংশের অনুপাত হলো এন। আবারও বলছি, আমি একটু মার্ক করে এখানে, তাহলে বুঝতে অসুবিধা হবে না, যে এসি অংশের অনুপাত হচ্ছে এম আর বিসি অংশের অনুপাত হচ্ছে এম। আশা করি বুঝতে পারো, কোনো অসুবিধা হবে না। তাই যদি হয়ে থাকে তাহলে এখন দেখো এই আমাকে বের করতে হবে, যদি এই এবি রেখাটাকে যদি m:n অনুপাতে যদি বিভক্ত যদি করা হয়, m ও n অনুপাতে যদি বিভক্ত করা হয়, তাহলে কোন বিন্দুতে বিভক্ত করা হচ্ছে, কোন বিন্দু রেসপেক্টে বিভক্ত করা হচ্ছে, ওই বিন্দুটা আমাকে বের করতে হবে। তার মানে আমরা সি বিন্দুটা বের করতে যাচ্ছি। যদি এবি রেখাটাকে যদি m:n অনুপাতে যদি বিভক্ত করা হয়, তাহলে কোন বিন্দুর সাপেক্ষে বিভক্ত করা হয়েছে সেই বিন্দুটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে এখন আমরা সি বিন্দু বের করব। তো সি বিন্দু বের করতে হলে এক্স এবং ওয়াই এর মান আমাকে বের করতে হবে, সি বিন্দুর ভুজ এবং কোটি বের করতে হবে। বের করতে পারলেই কিন্তু আমরা বলতে পারবো যে এবি রেখাটাকে এই পয়েন্টের সাপেক্ষে m:n অনুপাতে বিভক্ত করা হয়েছে। ওকে, তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য চেষ্টা করব। তো এই সি বিন্দুর এই কোন একটা রেখাটাকে যেই বিন্দুর সাপেক্ষে বিভক্ত করা হয় সেই বিন্দুর ভুজ এবং কোটি বের করার একটা ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা প্রমাণ করতে গেলে অনেক সময় লেগে যাবে। ইভেন ওই প্রমাণের ভেতরে যে প্রমাণটা করলে অঙ্কের জন্য যাহামরি খুব বেশি উপকার হবে এমন কোনো থিম নাই, বা হচ্ছে প্রমাণটা পরীক্ষাতে আসতে পারে এমন কোনো কথাও নাই। পরীক্ষাতে আসার মতো না প্রমাণটা, প্লাস ওই প্রমাণটা জানাটা খুব বেশি জরুরি না অঙ্কের জন্য। এই জন্য আমি প্রমাণটা দেখাবো না, সরাসরি সূত্রটাই বলতেছি যে কোন একটা রেখাকে যদি একটা নির্দিষ্ট বিন্দুর রেসপেক্টে বা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে যদি বিভক্ত করা হয়, ওই বিন্দুর ভুজ এবং কোটি বের করার ফর্মুলাকে। তো ভুজ বের করার ফর্মুলা হচ্ছে x = mx2 plus nx1 by m plus n। এই ফর্মুলা সম্পর্কে মনে হয় তোমরা জেনেছো, কারণ ডিপ্লোমাতে সম্ভবত এইটা দিয়ে অঙ্ক করেছো। এনিওয়ে, আমি যদি একটু দেখাই যে দেখো মানে সূত্রটা জানলো অঙ্ক করার সময় অনেকে ভুল করে ফেলবা কয়েকটা জিনিস না জানলে, আমি একটু দেখাই সেগুলো। সেটা হচ্ছে যে দেখো আমরা এম এর ভ্যালু বলতেছি, এম কার অনুপাত, এসি এর অনুপাত এম। এই এসি অংশের অনুপাতটা হলে অন্য কালার ব্যবহার করলে অনেক ভালো হয়। আচ্ছা, আমরা এটা ব্যবহার দেখো এসি এর অনুপাতটাকে আমরা বলছি এম। তাহলে এখন আমাকে বলো এই এমটা কোন কোন পয়েন্টের সাথে সংযুক্ত আছে, এ পয়েন্ট এবং সি পয়েন্টের সাথে সংযুক্ত আছে না? বুঝো কিন্তু হ্যাঁ, কথাটা, নাহলে কিন্তু এ অঙ্কে আর ভুল করে সি। ফেলবা। এমটা হচ্ছে এম ভ্যালুটা, এম অনুপাতটা এ এবং সি পয়েন্টের সাথে সংযুক্ত হয়ে আছে। তাই তোমাকে যখন এই ফর্মুলাটা যখন লিখতে হবে, যে পয়েন্টে বিভক্ত হচ্ছে তার ভুজ বের করতে হলে তার ভুজ = এম এর সাথে গুণ করতে হবে এম এর সাথে অপর যে বিন্দুটার কোনো রিলেশন নাই ওই বিন্দুর ভুজ। বি কেয়ারফুল কিন্তু ব্যাপারটা, না হলে কিন্তু ভুল করে ফেলবা। এম এর সাথে গুণ করতে হবে কাকে? দেখো আমাদের এখানে কি করতে হবে, যে মেইনলি বিন্দু ছিল হচ্ছে এ আর একটা বিন্দু ছিল বি। তো বিন্দুটার ক্ষেত্রে আমরা কি করেছি, এক্স, এই যে বিন্দুর সাপেক্ষে বিভক্ত করা হয়েছে সেই বিন্দুর ভুজ বের করার জন্য এম এর সাথে আমরা এই বিন্দুর ভুজ গুণ করেছি, প্লাস এন এর সাথে আবার এই বিন্দুর ভুজ গুণ করেছি। অর্থাৎ যেই দুটি বিন্দুর সরল রেখার মানে এ এবং বি বিন্দু দেওয়া আছে, বলেছে এবি রেখার হচ্ছে একটা বিভক্তি বের করতে হবে, সি বিন্দুতে বিভক্তি বের করতে হবে। যেই দুটি বিন্দুর রেখার বিভক্তি বের করতে বলবে সেই দুটি বিন্দুর ভুজের মান। আমার কথা কি বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি? জি ভাইয়া। যে এ বিন্দু, কেউ কিন্তু মুখ লুকিয়ে থেকো না, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এ বিন্দু এবং বি বিন্দু রয়েছে, আমাকে বলেছে এবি রেখার বিভক্তি বের করতে বলেছে। তাহলে এ বিন্দুর ভুজ এবং বি বিন্দুর ভুজ এর মাধ্যমে আমাকে বের করতে হবে যেই বিন্দুর সাপেক্ষে বিভক্ত করা হবে সেই বিন্দুর ভুজ। তো সেটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এম অনুপাতটা দেখো এই বিন্দুর সাথে যুক্ত আছে, সি বিন্দুর সাথে যুক্ত আছে, বাট বি বিন্দুর সাথে যুক্ত নাই, তাই এম এর সাথে আমাকে গুণ করতে হবে বি এর ভুজ। সি বিন্দুটা আমাকে এখন বের করতে হবে, সি বিন্দু বের করতে হলে সি বিন্দুর ভুজ বের করার সময় এম এর সাথে গুণ করতে হবে এম এর সাথে যেই বিন্দুর কোনো সম্পর্ক নাই সেই বিন্দুর ভুজ। তাহলে
বি বিন্দুর কোনো সম্পর্ক নাই, তাই আমরা বি বিন্দুর ভুজ গুণ করব সূত্র অনুসারে প্লাস। এবার দেখো আমি যদি এন এর কথা যদি বলি, আমি যদি এখন এন এর কথা যদি বলি, তাহলে দেখো এনটা যুক্ত আছে কার সাথে? বি এবং সির সাথে যুক্ত আছে। তাই বি এবং সির সাথে যুক্ত আছে, দ্যাট মিনস এন এর সাথে সম্পর্ক নাই কোন বিন্দুর? এ বিন্দুর। তাই এন এর সাথে আমাকে এ বিন্দুর ভুজ গুণ করতে হবে। বুঝছো কি জিনিসটা? ভুল করো না কিন্তু, হ্যাঁ, কারণ অঙ্কের সময় এটা অনেকে গুলিয়ে ফেলে, তো দেখা যাচ্ছে এম এর সাথে দিতে হবে এই বিন্দুটা ভুজ, কিন্তু দিয়ে দেয় এটা। এই জন্য এটা যেন না হয়, তাই আমি ব্যাপারটা বুঝিয়ে দিলাম। আর কি বুঝতে অসুবিধা আছে? এটা বুঝতে কি না সমস্যা আছে ভাইয়া। কারণ? সমস্যা থাকলে বলতে হবে। এনিওয়ে, তাহলে দেখো এখন আমাদের এই সূত্রটা তাহলে বুঝছো তো, আশা করি পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে কি বের করবো? যে বিন্দুতে বিভক্ত করব সেই বিন্দুর ভুজের মান। এখন আমাকে কোটির মান বের করতে হবে। তো কোটির মান বের করতে হলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, সেম অবস্থা, হ্যাঁ সেম, জাস্ট এ এবং বি বিন্দুর কোটি ব্যবহার করে আমরা এই সি বিন্দুর কোটি বের করব। কিভাবে? সেম অবস্থা দেখো, এখানে দেখো এন এর সাথে সম্পর্ক নাই এ বিন্দুর, তাই এন এর সাথে আমরা এই এ বিন্দুর কোটি গুণ করেছি। ঠিক অনুরূপ ভাবে দেখো আমরা এখানে যে হচ্ছে এম এর সাথে সম্পর্ক আছে এ এবং সি বিন্দুর, কিন্তু বি বিন্দুর কোনো সম্পর্ক নাই, তাই এখানে এম এর সাথে বি বিন্দুর কোটি গুণ করেছি। বুঝছো কি জিনিসটা? যে পরীক্ষার খাতায় আমি কিন্তু এটা জাস্ট কৌশল বলছি, হ্যাঁ, এটা কোনো ধরাবাঁধা কোনো নিয়ম না, এটা জাস্ট কৌশল যেন তোমরা ভুল না করো। আমি এখন যে দুইটা নিয়ম বললাম এটা জাস্ট কৌশল, বাট মেইন ধরাবাঁধা নিয়মের ফর্মুলা হচ্ছে এই দুইটা, এইটা আর নিচেরটা। এই দুটো ফর্মুলা হচ্ছে ধরাবাঁধা নিয়ম। তাহলে এই দুটো ফর্মুলা দিয়ে আমরা কি করব? যে বিন্দু বের করব। কোন বিন্দুটা? আমরা বের করব হচ্ছে এই যে সি বিন্দুটা। আচ্ছা, আমি মনে হয় অন্য স্টেপে চলে গেছি। এনিওয়ে, আমরা বের করব যে সি বিন্দুতে, মানে একটা এবি রেখাটাকে যেই বিন্দুতে বিভক্ত করা হচ্ছে সেই বিন্দুর হচ্ছে সেই বিন্দুর ভ্যালু। আশা করি এই সূত্র অ্যাপ্লাই করে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে পারবে। কারো বুঝতে যদি সমস্যা থাকে আমাকে বলো। কারো বুঝতে সমস্যা আছে? যতটুকু আমরা বুঝলাম। না ভাইয়া। না ভাই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আরেকটা জিনিস দেখবো এখান থেকে। সেটা হচ্ছে আমরা সেম অবস্থা যদি বিবেচনা করি, এ একটা বিন্দু নিলাম, বি একটা বিন্দু নিলাম, তো এ বি রেখাংশ যোগ করলাম। এবার আমরা কি করব? দেখো আমরা আগে দেখো বিভক্ত করেছি, যে আগের যে রেখাটা ছিল, আগের রেখাটা বিভক্ত করেছি এলোপাতাড়ি ভাবে, আমরা কিন্তু জানি না যে সি পয়েন্টটা এক্সাক্টটা কোথায়। কিন্তু এবার যদি আমরা যদি বলেই দিই যে মনে করো এ বি রেখাটা 36 মিটার, এবি রেখাটা মনে করো আমি বললাম 36 মিটার, এখন আমি এবিটাকে বিভক্ত করতে যাচ্ছি এমন একটা পয়েন্টে, একদম মাঝখান থেকে ভাগ করতে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা বলতেছি যে এসি এবং বিসি যেন সমান হয়, এমন ভাবে আমরা ভাগ করতে যাচ্ছি। যে এবি পুরো রেখা আছে, সি পয়েন্টটাকে একদম মাঝখানে রাখতে যাচ্ছি, যে সি পয়েন্টের রেসপেক্ট আমরা বিভক্ত করবো, কিন্তু সি পয়েন্টটা হবে একদম মাঝখানে। যে মাঝখানে যদি হয় তাহলে এখন আমাকে বলো, যদি এই পুরো এবি রেখাটা যদি 36 মিটার হয়, তাহলে এসি হবে 18, আবার বিসি হবে 18। তখন অনুপাতটা কি দাঁড়াবে বলো তোমাকে? অনুপাতটা কি এমন দাঁড়াবে না যে এসি ইস টু বিসি ইকুয়াল টু 1:1 হবে না? কারণ কি বুঝতে কি অসুবিধা আছে? 1:1 কিভাবে হবে? কনফিউশন থাকলে বলো। জি না বুঝতে ভাইয়া, পারছি। সমস্যা নেই। এমন কেউ নাই তো যে যার বুঝতে অসুবিধা আছে? এই যে একটু আগে আমরা যেভাবে দেখালাম যে এসি বাই বিসি যদি করো তাহলে কত হবে? 18/18। ভাই। দ্যাট মিনস এই ক্যালকুলেশন করলে এসি ইস টু বিসি ইকুয়াল টু 1:1 হবে। তাহলে সেই দিক থেকে দেখো আমরা কি বলতে পারি? সেই দিক থেকে আমরা বলতে পারি যে হচ্ছে এখানে এগুলো যদি মুছে দিই, এখন আমরা বিভক্ত করতে যাচ্ছি কোথায় বলো তো? একদম মাঝখানে। মাঝখান থেকে যদি বিভক্ত যদি করতে চাই তাহলে আমরা বললাম এসিটা হচ্ছে এম এবং বিসিটা হলো এন। তাহলে আমরা সেম, এখন আমরা এটার কাজ করতেছি, আমরা এখন সি বিন্দু বের করবো। সি বিন্দুর এক্স ইকুয়াল টু কি করবো দেখেন। এখন আমরা, আচ্ছা দুইবার লিখে ফেলেছি মনে হয়, আচ্ছা যাই হোক আর কি। তো এই জায়গা থেকে দেখো, তাহলে কি আমরা এখন বলতে পারি না যে এসি এর অনুপাত এম, যা আবার বিসি এর অনুপাত এম এবং এম দুইটা সমান, এটা কি বলা যায় না? কারণ এসি এর দৈর্ঘ্য যা বিসি এর দৈর্ঘ্য তা, আমরা কি বলতে পারি না যে এম ইকুয়াল টু এন? বলা যায় কি? কারণ এর অনুপাতে যা হবে এর অনুপাতে তা হবে, এস এর অনুপাতে যা বিসি এর অনুপাতে তা হবে। বুঝছো কি ব্যাপারটা? হ্যাঁ ভাই।
জি ভাইয়া আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে দেখো কি লিখলাম, এর এক্স বের করতে হচ্ছে ফর্মুলাটা লিখলাম, যে ফর্মুলাটা একটু আগে দেখলাম। তো এই ফর্মুলার ভিতরে এখন আমরা দেখো এই এন এর বদলে আমরা পরের লাইনে জাস্ট এম লিখেছি, আবার নিচেও এন এর জায়গায় আমরা এম লিখেছি। এখান থেকে একটা এম আমরা কমন দিয়ে নিয়েছি আর নিচে এম এম যোগ করে 2m করেছি। তাহলে ফাইনালি কি দাঁড়ালো বলো তো? ফাইনালি দাঁড়ালো এই ভুজের মান যে বিন্দুতে বিভক্ত করা হয়েছে সেই বিন্দুর ভুজের মান, যে এই দুটি বিন্দুর কোটি এই ভুজের যোগফল বাই 2। আচ্ছা আমরা কি বলতে পারি না সিটা হলো মধ্যবিন্দু, এ বি রেখা আর সি মধ্যবিন্দু বলা যায় না? সি সি মধ্যবিন্দু বলা যায় না? হ্যাঁ মধ্যবিন্দু। অবশ্যই বলা যায়। তাই মধ্যবিন্দু যদি কোনো একটা রেখার মধ্যবিন্দুর ভুজ বের করতে বলে বা সমদ্বিখণ্ডকের ভুজ, সমদ্বিখণ্ডক মানে হচ্ছে একটা রেখাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলা, এটার নাম হলো সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক আমরা বলতে পারি এসি এবং বিসি এর সমদ্বিখণ্ডক হলো সি। সি সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে মানে সমান দুই ভাগে ভাগ ভাগ হয়েছে। তাহলে সমদ্বিখণ্ডন পয়েন্ট যেটা বা মধ্যবিন্দু, মধ্যবিন্দুর ভুজ নির্ণয়ের ফর্মুলা কি? যেই দুটি বিন্দুর সরল রেখার মধ্যবিন্দু বের করতে বলবে সেই দুটি বিন্দুর ভুজের যোগফল বাই 2। অনুরূপভাবে আমরা এর কোটিটাও বের করা দেখাতে পারি, সেম ক্রাইটেরিয়াতে আমরা দেখাতে পারি। কোথায় চলে গেল, এক মিনিট একটু। অনুরূপভাবে আমরা কিন্তু এখানে দেখাতে পারি যে হচ্ছে এই মধ্যবিন্দুর কোটি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে যে দুটি বিন্দু সরলরেখার মধ্যবিন্দু বের করতে বলবে তার কোটি দ্বয়ের যোগফল ভাগ 2। মধ্যবিন্দু বের করার ফর্মুলাটা আশা করি বুঝতে পারছো। এবার মধ্যবিন্দু কিভাবে বের করতে হবে সেই ফর্মুলাটা আমরা দেখলাম। আচ্ছা কারো বুঝতে অসুবিধা আছে? এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা পড়লাম এগুলো কারো বুঝতে সমস্যা আছে কি? না ভাই। ঠিক না আছে, ভাই। ওকে। তাহলে এবার আমরা পরের স্টেপে আগাতে পারি। তো আমরা এখন এখন কিছু অঙ্ক দেখব। তো আমি একটা অঙ্ক বলতেছি, একটু ঝটপট তুলে নাও খাতায়, রাফ আকারে তুলে নাও অঙ্কটা। এটা আলোকে আমরা এখন কিছু অঙ্ক দেখি। সেটা হচ্ছে যে প্রথম একটা অঙ্ক দেখব, অঙ্কটা একটু তোলো খাতায়। 1 2 ও 4 7 বিন্দু দ্বয়ের 1 2 ও 4 7 বিন্দু দ্বয়ের মানে দুইটা বিন্দু লিখবে, একটা হলো 1 2 আর একটা হলো 4 7। 1 2 ও 4 7 বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাংশকে একটু দ্রুত লেখো। বিন্দু দ্বয়ের সংযোগ। হ্যাঁ 1 2 ও 4 7 বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাংশকে 1 2 ও 4 7 বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাংশকে কে রেখাংশকে সরল রেখাংশকে যে বিন্দুটি যে বিন্দুটি 3:5 অনুপাতে অন্তর্বিভক্তি করে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। আবার বলছি অঙ্কটা 1 2 ও 4 7 বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাংশকে যে বিন্দুটি 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। এনিওয়ে আশা করি তোলা হয়েছে। এবার আমরা একটা অঙ্কটার দিকে চলে যাই, ধরতে ধরতে অঙ্ক শেষ। আমরা বললাম এই বিন্দুটা হচ্ছে 1 2, এরপরে 4 7 বিন্দুকে আমরা বললাম বি বিন্দু। এখন দেখো বলেছে 1 2 এবং 4 7 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাকে বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাকে যে বিন্দুটি আমরা বললাম সি বিন্দু, যে বিন্দুটি 3:5 অনুপাতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আশা করি বুঝতে পারছো আমার চিত্র দেখে। 1 2 একটা বিন্দু দেওয়া আছে, 4 7 একটা বিন্দু দেওয়া আছে। এখন 1 2 এবং 4 7 বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা কি হলো এবি। এবি হলো 1 2 এবং 4 7 বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা। তো এই 1 2 এবং 4 7 বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাকে 3:5 অনুপাতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করতে বলেছে। তাহলে 3:5 অনুপাতে আমরা এখানে অন্তর্বিভক্ত করলাম, এই ধরলাম যে এটা মনে করে সি বিন্দুতে অন্তর্বিভক্ত হয়।
তাহলে এখন আমাকে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো এখানে একটা কনফিউশনের কথা আছে, সূত্র ফেললে অঙ্কটা হয়ে যাবে, বাট এখানে আমি অঙ্কটা নেওয়ার উদ্দেশ্য, মানে আমি যদি অঙ্ক নাও দেখাতাম তাও তোমরা অঙ্ক পারতা, কিন্তু অঙ্কটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে অনেকে ভুল করবে জিনিসটা, সেটা হচ্ছে একটা ব্যাপার বুঝে দেখো যে তোমার এখানে মানে কোথায় ভুল করবে। দেখো বিন্দু দেওয়া ছিল 1 2 আর বিন্দু দেওয়া ছিল 4 7, ভালো কথা, এই দুটো বিন্দু দেওয়া ছিল। তো এই দুটো বিন্দুর সংযোগ রেখা আমরা বললাম। এখানে ভুল করবে এটা যে অনুপাত দেওয়া আছে দেখো 3:5। কনফিউশনের জায়গাটা কোথায় একটু যদি লক্ষ্য করো, যে এ আর বি বিন্দু, তো এই বিন্দুটাকে বলছি আমরা 1 2 আর বি বিন্দুকে বলছি 4 7। কনফিউশনের জায়গা হচ্ছে, ঠিক আছে আমরা বুঝলাম যে এটা সি বিন্দুতে বিভক্ত করব, কিন্তু তোমাকে অনুপাত দিয়েছে 3:5। আচ্ছা, এই বিসি এর মান 3 আর এসি এর মান 5 হবে, নাকি এসির মান হবে 3 এবং বিসির মান হবে 5? এটা কিন্তু প্রশ্ন কিন্তু বলেনি, বলেছে কি? বলেনি কিন্তু। না এখন ভাইয়া। যদি বলো যে ভাইয়া তাহলে আমি কোনটা নিব, যে প্রশ্নে বলেছে যে 1 2 এবং 4 7 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করো, তো সেই ক্ষেত্রে আমি কি এসি মানে সি বিন্দুতে অন্তর্বিভক্ত করবো, এটা ঠিক আছে। তাহলে আমরা অনুপাতের যে মান দিয়েছে 3:5, তাহলে 3টাকে আমরা এসি এর মান ধরবো নাকি বিসি এর মান ধরবো? এটা একটা কনফিউশনের ব্যাপার না? জি ভাইয়া। এই এই কনফিউশনটাই তুমি দেখবে পরীক্ষার হলে ভুল করে ফেলবা, হ্যাঁ, যে আসলে কোনটা ধরবো। এই কনফিউশনের জায়গাতেই তোমার ক্ষতি হয়ে যাবে। তো সেই এই কনফিউশন দূর করতে হলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা দেখো, আমাকে বলেছে যে 1 2 এবং 4 7 বিন্দু সংযোগ সরলরেখা হতে হবে। আমরা করেছি তো, 1 2 এবং 4 7 বিন্দু সংযোগ সরলরেখা করেছি, এবং এটাকে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে, সব ঠিক আছে। এখন আমি মনে করে বললাম যে, আমি যদি বাস্তবিক একটা উদাহরণ দিয়ে যদি বলি তোমাকে, আমি মনে করে বললাম যে হচ্ছে এটা মনে করে একটা লাঠি। হুম, তো লাঠিটাকে আমি বলছি এটা এ, আর এটাকে বললাম বি। এখন তোমাকে বলেছে এই এ বি একটা লাঠি আছে, এই লাঠির দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার। তো এই 36 মিটার লাঠির দৈর্ঘ্যের ভিতরে তোমাকে কি করতে হবে, একটা 24 মিটার দৈর্ঘ্যের লাঠি বানাতে হবে আর একটা 12 মিটার দৈর্ঘ্যের লাঠি বানাতে হবে। ব্যাপারটা বুঝো কিন্তু, যে সি পয়েন্টের রেসপেক্টে তোমাকে বলেছে যে এবি একটা লাঠি আছে, তো এবি লাঠি থেকে সি পয়েন্টের রেসপেক্টে তোমাকে কি করতে হবে, একটা 24 মিটার দৈর্ঘ্যের লাঠি বানাতে হবে আর একটা 12 মিটার দৈর্ঘ্যের লাঠি বানাতে হবে। এখন তোমাকে বলে দিনি যে তুমি এই এ এর দিক থেকে বাম দিক থেকে 24 মিটার নিবা নাকি ডান দিক থেকে 24 মিটার নেবা, এটা বলে দিনি। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, তোমাকে জাস্ট একটা লাঠি দিয়ে বলেছে যে লাঠির দুইটা পয়েন্ট আছে, এ পয়েন্ট এবং বি পয়েন্ট। এখন তোমাকে কি করতে হবে, এই এ বি লাঠিটাকে, টোটাল এ বি লাঠির দৈর্ঘ্য হলো 36 মিটার, তাহলে এখন তোমাকে এই জায়গা থেকে 24 মিটার দৈর্ঘ্যের একটা লাঠি বানাতে হবে আর একটা 12 মিটার দৈর্ঘ্যের লাঠি বানাতে হবে। এখন তুমি কি করবে, তোমাকে বলে দিনি কোন দিক থেকে 24 মিটার নিতে হবে, তখন তুমি কি করবা? আমার প্রশ্ন তোমার কাছে, কি করবে তখন? এ বিন্দু থেকে নিব। এ বিন্দু থেকে নিব। এই বিন্দু কেন, এই বিন্দু থেকে নিবা কেন? বি বিন্দু থেকে নিলে হবে না? কারণ আমাকে তো কারণ বলেই দিন হচ্ছে আমি কোন দিক হয় থেকে ভাই, নেবো। আমার ইচ্ছা মতো নিও ভাই, এখানে তো উল্লেখ করে নেই যে নির্দিষ্ট করে। হ্যাঁ, ভাইয়া সরল রেখা বলছে তো, তাহলে এই বিন্দু থেকেই তো নিতে হবে। সরলরেখা বলেছে ঠিক আছে, যে আমাকে বলেছে যে হচ্ছে 1 2 এবং 4 7 সরলরেখা। তো সরলরেখা বললে কেন, আমি যদি বলি 1 2 4 7 সরলরেখা, এখন আমি যদি উল্টা দিক থেকে কল্পনা করি তাহলে সেটাকে সরলরেখা হবে না? বা এখানে ইচ্ছা মতো করা যাবে, সমস্যা নাই, এই ক্ষেত্রে আমি কিন্তু ইচ্ছা যেহেতু মতো নির্দিষ্ট কিন্তু করে বলে নাই। ইচ্ছা মতো কিন্তু আমি করতে পারবো, ঠিক আছে। যে হচ্ছে আমি বললাম যে বাম দিক থেকে আমি 24 মিটার এবং ডান দিক থেকে 12 মিটার দেবো, অথবা আমি বাম দিক থেকে 24 মিটার এবং ডান দিক থেকে 12 মিটার দেবো, দুটোর মধ্যে আমি যে কোনো কিছুই করতে পারি। আমার কথা কি বুঝছো জিনিসটা? যদি আমাকে যদি নির্দিষ্ট করে যদি বলা থাকতো যে না আমি তোমাকে বাম দিক থেকে 24 মিটার কাটতে হবে, তাহলে আমি কিন্তু সেটাই কিন্তু করতাম, কিন্তু আমাকে বলেনি। অনুরূপভাবে প্রশ্ন কিন্তু আমাকে কিন্তু সেভাবে কিন্তু এখানে উল্লেখ করে দেয়নি, হ্যাঁ, যে 3:5 অনুপাত করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি 3 কোন দিকে নেবে এবং 5 কোন দিকে নেব। তো সেই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে তুমি যদি, আমি এখানে যেভাবে ধরেছি তাহলে সি বিন্দুটা পাবো একরকম। ব্যাপারটা বুঝো কিন্তু, যে আমি যদি একটু মুছে দিই এগুলা, সবগুলো যদি মুছে দিই, আমরা যদি এদিকে যদি ধরি 3 আর
এদিকে ধরো যদি 5, তাহলে বিন্দুটা কিছুটা আসবে এই জায়গাটাতে, তখন সি বিন্দুটা দাঁড়াবে হচ্ছে এরকম, এটা হবে তখন সি বিন্দু, তাই না? এবার আমি যদি উল্টা কথা যদি বলি, ব্যাপারটা বুঝো, যে আমি যদি উল্টা উল্টা কথা যদি বলি যে না আমরা বলছি যে না, মানে এটা কখন হবে, আমরা বলছি এ মানে এ এর দিক থেকে 3 এবং বি এর দিক থেকে 5, তখন বিন্দুটা দাঁড়াবে এখানে। কিন্তু আমি যদি বলি এ এর দিক থেকে 5 আর বি এর দিক থেকে 3, তাহলে সেই ক্ষেত্রে দেখো বিন্দুটা কিন্তু এই জায়গায় থাকবে না, বিন্দুটা থাকবে তখন কোথায়, এখানে। নাকি দুই ক্ষেত্রে বিন্দু একই জায়গা হবে? তোমাদের কি কি মনে হয়, দুই ক্ষেত্রে কি বিন্দু একই জায়গা হবে? না ভাইয়া, আলাদা আলাদা জায়গায় হবে। দুই ক্ষেত্রে বিন্দু আলাদা আলাদা হবে, দুটো রাইট এখানে, হ্যাঁ দুটো রাইট। এই ক্ষেত্রে জাস্ট তোমাকে এই এবি রেখাটাকে 3:5 অনুপাতে বিভক্ত করতে হবে। এখন তুমি কোন দিক থেকে করবা সেটা তোমার ব্যাপার, তুমি কিন্তু উত্তর কিন্তু দেখবা যে মানে আমি এটা বলে দিলাম এর জন্য তুমি কনফিউশনে পড়ে যাবা, হ্যাঁ, যে উত্তর দুই রকম, আমার বইয়ের সাথে উত্তর মিলতেছে না। তো সচরাচর আমরা যেটা করি, মানে সচরাচর যেটা করলে ভালো হয়, মানে সবগুলো ক্ষেত্রে একই রকম থিম অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে যে আমি এখন যেটা বলছি এটা কোনো ধরা বাঁধার নিয়ম না, তোমার অঙ্ক করার সুবিধার জন্য বলছি, ঠিক আছে? এটা ক্ষেত্রে ধরা বাঁধার কোনো নিয়ম নাই, তুমি যে কোনো একদিক থেকে অনুপাত ধরতে পারো, কিন্তু অঙ্ক করার সুবিধার জন্য তুমি যেটা করবে, দেখো আমার অঙ্কটাতে বলা ছিল, তুমি খাতায় লিখেছো যে 1, 2 এবং 4, 7 বিন্দু, এবং অনুপাত দেওয়া আছে কত, 3:5, 3:5 অনুপাত দেওয়া আছে। সচরাচর তোমরা যে কাজটা করবা, যে যেই দুটি বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দুর প্রথম অনুপাতটা প্রথম বিন্দুর সাথে সম্পর্ক বিবেচনা করবা, এবং দ্বিতীয় অনুপাতটা দ্বিতীয় বিন্দুর সাথে সম্পর্ক বিবেচনা করবা। তো সেই দিক থেকে যদি করা হয়, তাহলে আমার এখানে দাঁড়ায় হচ্ছে এরকম, যে এই দিক থেকে আমরা বলবো 3, এই দিক থেকে বলবো আমরা 5, মনে হয় উল্টা হলো, আমরা সি বিন্দু বলবো হচ্ছে এখানে, সি বিন্দু বলবো হচ্ছে এখানে, এখানে বলবো সি বিন্দু। তাহলে আমার যদি এটাকে যদি অ্যাপ্লাই করি, যে যেই দুটি বিন্দু দেওয়া থাকবে তার মধ্যে অনুপাতের প্রথম অংশটা বলবো আমরা প্রথম বিন্দুর সাথে সম্পর্ক, এবং অনুপাতের দ্বিতীয় অংশ বলবো দ্বিতীয় বিন্দুর সাথে সম্পর্ক। তো এটা কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম না, জাস্ট আমাদের অঙ্ক করার সুবিধার জন্য বলছি। সেই দিক থেকে যদি বিবেচনা করি, তাহলে এ এর দিক থেকে 3 আর বি এর দিক থেকে 5, বুঝছো কি? ভাইয়া এখন হচ্ছে মিটিং ইন্ড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি নতুন নতুন মিটিং দিচ্ছি, সমস্যা নাই, শেষ হওয়া পর্যন্ত চলতে থাকুক। কারো বুঝতে অসুবিধা আছে কিনা? না ভাইয়া। যদি কারো বুঝতে সমস্যা না থাকে, আশা করা যায় অঙ্কটা পারবা। এবার কি করবা, শুধুমাত্র ফর্মুলাটা লেখো, লেখার পরে আমরা বলবো ভাইয়া যে হচ্ছে পারছি, এই তো 17/8 আর হ্যাঁ 31/8। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম পারবা। তো আমরা এখানে এম এর মান বলবো 3, এন এর মান বলবো 5, তাহলে 3 এর সাথে সম্পর্ক হবে কত, 4, আর 5 এর সাথে সম্পর্ক হবে 1, একবারে 17/18। আবার এখান থেকে সেম ভাবে যদি ওয়াই এর মান যদি বের করতে চাও, তাহলে 3 এর সাথে সম্পর্ক হবে হলো 7 কোটির মান, এবং 5 এর সাথে সম্পর্ক হবে হচ্ছে 2 এর মান। ক্যালকুলেশন করলে 17/8, দ্যাট মিন্স তাহলে আমার বিন্দুটা কি দাঁড়ালো, সি বিন্দুটা দাঁড়ালো হলো এখানে, যে আমরা যে সি বিন্দুর, দেখো আমরা এই অঙ্কটা শেষ করে ফেললাম। এই অঙ্কটাতে আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা নাই। আমরা এর পরের আরেকটা অঙ্কে চলে যেতে পারি। তো এর পরের অঙ্কটা একটু তুলে নাও তোমরা। অঙ্কটা হচ্ছে যে কোনটার জন্য, অঙ্কটা একটু তোলো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 7, 7 ও -5 -10 বিন্দু, দুইটা বিন্দু লেখো, একটা হচ্ছে 7, 7 আর একটা হচ্ছে -5 -10। 7, 7 ও -5 -10 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে সংযোগ রেখাংশকে বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং সরি এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। 7, 7 ও -5 -10 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এক্স অক্ষ একটু বলতেন যদি। আবার বলছি যে 7, 7 ও -5 -10 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। ঠিক তো, আশা করি। জি ভাইয়া লিখেছিস। আচ্ছা, এবার আসলে আমরা অঙ্কে যাই। আমরা এই বিন্দুটা বললাম 7, 7 আর হচ্ছে বি বিন্দুটা বললাম -5 -10, বিন্দুদ্বয় সংযোগ রেখাংশ এটা। এখন আমরা যদি বলি যে বিন্দুটি, আচ্ছা এটা
একটু পরে দেখি যে আমরা বললাম যে আচ্ছা আমি এটা একটু এক্সাক্ট একটা ফিগার আঁকে দেখাই, এরকম না কি আমি একটা এক্সাক্ট ফিগার আঁকে দেখাই তাহলে একটু ভালো বুঝতে পারবো আর কি। আমরা মনে করে বললাম এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। 7 বিন্দু আমরা চিহ্নিত করি, মনে করে বললাম 7 বিন্দু, এখান থেকে 7 7 আনুমানিক অনুসারে বললাম এটা হলো 7 বিন্দু, এই বিন্দুটা। আর -5 -10 বিন্দুটা উদাহরণস্বরূপ বললাম এখানে। তাই যদি হয় তাহলে দেখো, তো এটাকে আমরা বলেছি যে হচ্ছে এই বিন্দু 7 বিন্দু, আর এটাকে আমরা বলেছি বি বিন্দু। এক্সাক্ট ফিগারলি যদি আঁকাও, একদম এক্সাক্ট ভাবে যদি ফিগারটা আঁকাও তাহলে এই দুটি বিন্দু সংযোগ রেখা হচ্ছে এটা। এখন তোমাকে প্রশ্নে বলেছে যে এক্স অক্ষ এই এবি রেখাটাকে যে বিন্দুতে বিভক্ত করবে, সরি এক্স অক্ষ এই এবি রেখাটাকে যে অনুপাতে বিভক্ত করবে সেই অনুপাতটা বের করো। দেখো এই যে একটা রেখা ছিল, একটু যদি ভালো করে যদি তুমি লক্ষ্য যদি করো, রেখাটা ছিল এরকম, কিন্তু একটা এক্স অক্ষ এসে এখানে ঝামেলা বাঁধিয়েছে। কি ঝামেলা বাঁধিয়েছে? এক্স অক্ষ এসেই একটা এক্স অক্ষ এসে এই যে এই পুরো রেখাটাকে হচ্ছে এই বিন্দুতে ভাগ করে ফেলেছে, তাই নয় কি? আগে রেখাটা ছিল হচ্ছে এরকম, এরকম একটা রেখা ছিল, মনে করো এই রেখার দৈর্ঘ্য ছিল হলো 18 মিটার। এখন একটা এক্স অক্ষ এসে কি করেছে? এক্স অক্ষ এসেই রেখাটাকে এই এই জায়গা থেকে ভাগ করে ফেলেছে, এই অংশটাকে একটা বলেছে আর এই অংশটাকে আরেকটা বলেছে। তো তো এই যে এই এক্স অক্ষ এই পুরো রেখাটাকে যেই অনুপাতে ভাগ করেছে সেই অনুপাতটা আমাকে বের করতে হবে। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো তুমি অনুপাতটা এখানে তুমি বলতে পারো যে এখান থেকে এই অংশটা একটা অনুপাত, আবার এখান থেকে এই অংশটাকে একটা অনুপাত বলতে পারো। এটা হচ্ছে এক্সাক্ট ফিগারের চিত্র আর কি। তাহলে এখন আমরা যদি বলি এক্স অক্ষ, দেখো এক্স অক্ষটা এই রেখাটাকে এই পয়েন্টে মিলিত হয়েছে, ছেদ করেছে, মানে এই পয়েন্টে মিলিত করেছে, তার মানে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা কি এক্স অক্ষের উপর অবস্থান করছে না? এখন এবি রেখাটা যে বিভক্ত হচ্ছে, যেই বিন্দুতে বিভক্ত হচ্ছে ওই বিন্দুটা কি এক্স অক্ষের উপরে অবস্থান করছে না? হ্যাঁ, এক্স অক্ষের উপর অবস্থান করতে, তার মানে y = 0। হ্যাঁ, এক্স অক্ষের উপরে যদি অবস্থান করে তাহলে দেখো এই জায়গা থেকে এক্স এর মান পাবো তুমি, কারণ মূল বিন্দু থেকে বাম দিকে মূল বিন্দু থেকে ডান দিকে কিছুটা পথ আগাচ্ছে। আমি যদি বলি যে এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে কিছুটা তুমি আগাচ্ছ। তো মূল বিন্দু থেকে ডান দিকে যেহেতু আগাচ্ছ তার মানে একটা ভ্যালু থাকবে, বাট উপরে নিচে কোনো দিকে যাচ্ছ না, মানে ওয়াই এর দিকে উপরে বা নিচে যাচ্ছ না, তার মানে ওয়াই এর মান কত? 0, কিন্তু এক্স এর একটা মান থাকবে। আমরা বললাম বিন্দুটা মনে করে x0। আমরা এখানে আমরা বললাম বিন্দুটা মনে করে x0 বললাম বিন্দুটাকে। তো 0 কিভাবে হলো বুঝছো তো জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, আশা করি বুঝে গেছো। তাহলে এখন তাহলে আমরা কি করতে পারি? অঙ্কটা আগাতে পারি। দেখো এখানে আমাকে বের করতে হবে মেইনলি কার মান? এম এবং এন এর মান। এম এর মান বের করতে হবে এবং এন এর মান, মানে অনুপাত বের করতে হবে। এবার উল্টা অঙ্ক। তো অনুপাত যদি বের করতে হয়, এখন তুমি দেখো তো যেই বিন্দুতে বিভক্ত হয়েছে সেই বিন্দুর কোটির মানটা তুমি জানো না? কোটির মান তো কিন্তু জানো তুমি, কোটির মান 0। তাহলে আমরা এখন এই বিন্দুর কোটি নিয়ে কাজ করবো। আচ্ছা, এই যে বিন্দুতে বিভক্ত হয়েছে ওই বিন্দুর কোটি নির্ণয়ের ফর্মুলা কি? y = এটা। এখন আসো আমরা মানগুলো দেখি। এম এবং এন এর মান আমরা জানি না, কিন্তু y1 y2 এর মান জানি আমরা। y এর মান আমরা দিলাম 0। তো এখানে দেখো m ইনটু, এটা কিন্তু x না, হ্যাঁ এটা ইনটু বলছি আমি, গুণ, এটা m ইনটু m এর সাথে সম্পর্ক নাই কার? এর, -10, যেহেতু কোটির মান তাই -10, প্লাস n ইনটু n এর সাথে সম্পর্ক নাই, এর মান নাই, তাই আমরা এর nটা লিখলাম। লিখে এবার আচ্ছা, বুঝতে কি অসুবিধা আছে এই জায়গায়? কারো বুঝতে কি সমস্যা আছে এখানে? না ভাইয়া। না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এবার তাহলে যদি আমি আড়াআড়ি যদি গুণ করে দিই, তাহলে গুণ করলে কি হয়ে যায়? সরাসরি এটা এসে 0-র সাথে তুমি যাই গুণ করবে সেটা 0 হয়ে যায়। আর এই জায়গায় দাঁড়ায় -10 + 7n। এবার -10টাকে আমরা বামে পক্ষান্তর করে নিয়ে চলে যাই। যদি বামে পক্ষান্তর করে নিয়ে চলে যাই তাহলে আমার এখানে দাঁড়ায় হচ্ছে 10m = 7n। এবার তুমি 10টাকে নিচে ভাগ করে দাও আর n টাকে নিচে ভাগ করে দাও।
10টাকে যদি তুমি নিচে ভাগ করে দাও আর এই nটাকে জাস্ট পক্ষান্তর করছি, n কে নিয়ে আসছো নিচে আর 10 কে নিয়ে আসছো নিচে, তাহলে কি দাঁড়ালো 7/10। অতএব তাহলে আমরা এখানে বলতে পারি m/n = 7:10। 7:10 দ্যাট মিন্স এটা হবে হচ্ছে 7 আর এটা হবে হলো 10। বুঝছো কি জিনিসটা? এই কারো বুঝতে অসুবিধা নাই তো? না ভাইয়া। তো তুমি যদি হচ্ছে এখন মনে করো কি বলবো, এটাকে যদি n ধরতা আর এটাকে যদি m ধরতা, এসি অংশটাকে ধরছে n আর বিসি অংশকে ধরছে m, তাও তখন আবার অনুপাত উল্টা আসতো, 10:7 আসতো, তখন অনুপাতটা উল্টা আসতো। আশা করি অঙ্কটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। এনিওয়ে, তাহলে আমরা পরের অঙ্কটাতে চলে যেতে পারি, খুবই সহজ আর কি। হ্যাঁ, আমি তোমাদের একটা কথা ফার্স্টে বলেছিলাম যে প্রথমের দিকে একটু তোমাদের সময় বেশি লাগবে, তারপর দেখবো অল্প কথাতে বুঝে যাবা, আস্তে আস্তে সেই প্রসেসিং এ যাচ্ছ। যে প্রথমে দেখবে একদম ফার্স্ট যখন ক্লাস শুরু করছো অনেক কথা দিয়ে বোঝাতে হতো, কিন্তু এখন একটু অল্প কথাতেই সবকিছু বুঝতে পারছো, সামনে যে দেখবা আরো অনেক দ্রুত আগাতে পারবে ইনশাল্লাহ। এনিওয়ে, তাহলে আমরা এখন পরের যে অঙ্কটা রয়েছে সেখানে যাব আমরা। তো সেই জায়গায় যাওয়ার জন্য এখন আমরা নতুন আরেকটা না সরি এখন মধ্যবিন্দু কেন্দ্রিক আমরা একটা অঙ্ক করব। অঙ্কটার জন্য একটু একটু খাতায় তুলে নাও অঙ্কটা। এরপরের যে অঙ্কটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সেটা হচ্ছে যে ABCD প্রশ্ন লেখো যে ABCD সামান্তরিকের জি ভাই, তারপর ABCD সামান্তরিকের ABOC ও মানে বাংলাতেও, হ্যাঁ আবার ইংলিশে ও লিখে ফেলো না, ABOC মানে A, B, তারপর বাংলাতে ও, তারপর সি, শীর্ষত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে, শীর্ষত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে শীর্ষত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে যথাক্রমে শীর্ষত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে -2 -1, মানে এ মানে আচ্ছা এ লিখতে হবে না, শুধু লেখো -2 -1, তারপর হচ্ছে 1 3, এরপর হচ্ছে 1 6, -2 -1 1 3 এবং 1 6 হলে ডি এর স্থানাঙ্ক নির্ণয় করো। লিখছো? লেখা হয়েছে না? কি ভাইয়া হয়েছে? আচ্ছা ঠিক আছে, যদি লেখা হয় তাহলে আমরা এবার অঙ্কটার দিকে আগাই। মনে করো আমরা একটা সামান্তরিক বললাম, সামান্তরিকের এ বিন্দুটাকে আমরা বললাম -2 -1, বি বিন্দুটাকে বললাম হচ্ছে 1 3, সি বিন্দুটাকে বললাম 1 6 এবং ডি বিন্দুটাকে আমরা জানি না, ডি বিন্দু x1 y1, ডি বিন্দু আমাদের বের করতে বলেছে। এখন এই সামান্তরিকের আমরা এসি একটা কর্ণ বিবেচনা করি। তো এসি যদি কর্ণ যদি বিবেচনা করি তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু আমরা এখন বের করবো। কেন মধ্যবিন্দু বের করবো একটু পরে আমরা জানতে পারবো। ধরি এসি কর্ণের মধ্যবিন্দুটা হচ্ছে ও এবং ও বিন্দুর স্থানাঙ্ক হলো xy। কেন আমরা এর মধ্যবিন্দু বের করছি একটু পরে আমরা জানতে পারবো। হ্যাঁ, আগে একটু পড়ে তো নি। আমরা এই অঙ্কটার জন্য কি করলাম, এসি হচ্ছে কর্ণের মধ্যবিন্দু বের করব। আচ্ছা এখন বলতে পারতাম ভাই আমরা বিডি কর্ণের মধ্যবিন্দু কি বের করতে পারতাম না? বিডি কর্ণের মধ্যবিন্দু আমরা বের করতে পারবো না, কারণ ডি বিন্দু জানি না। বাট এসি কর্ণের মধ্যবিন্দু আমরা বের করতে পারবো, কারণ এ এবং সি দুইটাই আমরা জানি। তাহলে এখন আমরা এই মধ্যবিন্দু বের করে ফেলি। মধ্যবিন্দু বের করার ফর্মুলাটা ছিল x = x2 + x1/2। তাহলে x2 আমরা কি বলবো, এই দুটোর ভিতরে যে কোনো একটা ভুজের মান বলবো x1 আর যে কোনো একটা ভুজের মান বলবো আমরা x2। ঠিক আছে, তাহলে আমরা বললাম মনে করো যে হচ্ছে এখানে x2 বলতে আমরা বলতেছি -2 এবং তাহলে অবশ্যই x1 হবে হলো 1। তো এটা যদি দেখি তাহলে এই মধ্যবিন্দুর x এর ভ্যালু দ্বারা -1/2। কারো বুঝতে কি অসুবিধা আছে? সমস্যা হচ্ছে বুঝতে? না ভাই। আচ্ছা, এবার আমরা ওয়াইটাও বের করে ফেলি মধ্যবিন্দু ওয়াই নির্ণয়ের ফর্মুলা দিয়ে। তাহলে এখানে আমরা বলবো ওয়াই, দেখো বি কেয়ারফুল,
এক্স বের করার সময় এ বিন্দুর ভুজকে যদি বলো x2, তাহলে অবশ্যই ওয়াই বের করার সময় এই বিন্দুর কোটিকে বলতে হবে y2। এটা বি কেয়ারফুল, কিন্তু যদিও মধ্যবিন্দুর ক্ষেত্রে একটা সমস্যা হয় না, বাট অন্যান্য অঙ্কগুলোর ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়, যাই হোক আমরা সামনে জানবো ইনশাল্লাহ। এখন মধ্যবিন্দুর ক্ষেত্রে আমাদের অসুবিধা হবে না, কিন্তু অন্তর্বিভক্তি একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। যদি আমরা x2 1 ধরি আর x1 -2 ধরি তাহলে তো অঙ্ক হবে। বুঝিনি তোমার কথা, আবার বলো। x এর মানের ক্ষেত্রে আমরা x2 কে তো -2 ধরছি, তো x2 কে যদি আমরা 1 ধরি আর x1 কে যদি -2 ধরি তাহলে তো হবে। আমি কিন্তু এই মানটা বসানোর আগে ফার্স্টে বলেছি যে x1 এবং x2 মান তুমি ইচ্ছা মতো ধরতে পারো। তুমি যদি a এর ভুজটাকে যদি ধরো x2, তাহলে c এই যে এটা হবে হচ্ছে x1, আর তুমি যদি এটাকে যদি ধরো x1 তাহলে এটা হবে x2, তোমার ইচ্ছা। দুটোর মধ্যে কোনটাকে x1? না, আমি এখন ধরছি আগে, কান ছিল না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন তো বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন এই যে আমরা যে মধ্যবিন্দু বের করলাম, এই মধ্যবিন্দু বের কত হলো? মধ্যবিন্দুটা ও বিন্দুটা হলো -1/2 আর 5/2। কারো বুঝতে কি অসুবিধা আছে? মধ্যবিন্দু কিভাবে পেলাম আমরা? কারো কি বুঝতে সমস্যা আছে? না আশা করি। না ভাইয়া। এখন আসলে সামান্তরিকের ক্ষেত্রে কি নিয়ম? সামান্তরিক, রম্বস, সরি ভুল বললাম, হ্যাঁ তোমার হচ্ছে সামান্তরিক, তারপর হলো রম্বস, তারপর হচ্ছে আয়তক্ষেত্র, তারপর বর্গক্ষেত্র, এইগুলা ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য যে যদি কোনো সামান্তরিকের দুটি কর্ণ যদি আঁকা যায়, তাহলে কর্ণ দুটি যেই বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটা উভয় কর্ণকে সমান ভাগে ভাগ করে ফেলবে। আবার বলছি, এটা ছোটবেলায় উপপাদ্য পড়েছো সম্ভবত সেই স্কুল জীবনে, যে কোনো সামান্তরিক বা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র, হ্যাঁ, বা তোমার হচ্ছে কি বলবো রম্বস, যেটাই বলো না কেন, যদি আমি যেটা এখন সামান্তরিক নিচ্ছি তাই সামান্তরিক নিয়ে বলি, মানে এটা আমি যে কথা বলছি এটা রম্বসের জন্য প্রযোজ্য, সামান্তরিকের জন্য প্রযোজ্য, আয়তক্ষেত্রের জন্য প্রযোজ্য এবং বর্গক্ষেত্রের জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে যে যদি দুটি কর্ণ যদি যোগ করা হয়, তাহলে যেই বিন্দুতে কর্ণগুলো মিলিত হবে ওই বিন্দুটা উভয় কর্ণকে সমান ভাগে ভাগ করে ফেলবে। তো আমি যদি দেখো এখানে যদি আমরা এসি কর্ণ আঁকিয়েছি, এবার যদি আমরা বিডি কর্ণ যদি ড্র করি, তাহলে দেখো তো এই দুটি কর্ণ মিলিত হয়েছে কোন বিন্দুতে? ও বিন্দুতে। ও বিন্দুটা কি করবে? এসি কর্ণকে সমান ভাগে ভাগ করবে, আবার বিডি কর্ণকে সমান ভাগে ভাগ করবে। বুঝছো কি আমার কথাটা? এমন কি আছে বুঝবে? এমন কি উপস্থিত আছো বুঝুনি? আশা করি নাই। থাকলে মুখ লুকিয়ে থাকলে এটা তার ব্যর্থতা, যদি এখনো যদি না বলো। এনিওয়ে, তাহলে আমরা বলতে পারি দেখো এসি এর মধ্যবিন্দু যদি হয় ও, তাহলে কি আমরা বলতে পারি না বিডি এর মধ্যবিন্দু ও? বলা যায় নাকি? অবশ্যই যায়, কারণ বিডিটাকে ও বিন্দু সমান ভাগে ভাগ করে ফেলবে। কারো বুঝতে কি অসুবিধা আছে? না ভাই। আচ্ছা তাহলে তাহলে এখন দেখো, তাহলে আমরা যদি বলি যে এবার আমরা ধরবো বিডি এর মধ্যবিন্দু হলো ও। এখন দেখো মধ্যবিন্দুর মান তুমি জানো, শুধু এই বিন্দুটা তুমি জানো, ডি বিন্দু জানো না। তাহলে এখন আমরা বের করে ফেলি মধ্যবিন্দু। যদি আমরা এর যদি মধ্যবিন্দু যদি বের করতে চাই, সেম ফর্মুলাটা আমরা এখানে বিবেচনা করতে পারি। দেখো এখন আমরা এক্স এর মান জানি, এক্স এর মান এই বিন্দুর মধ্যবিন্দু কত? এই যে ও বিন্দুর মধ্যবিন্দুর এক্স এর মান হচ্ছে -1। এবার এর ভিতরে তুমি একটাকে ডি এর ভুজকে ধরো x1, তাহলে এটা হবে হচ্ছে x2, তাহলে x2 + x1, x2 + x1/2 ফর্মুলা অনুসারে আমরা লিখলাম। তাহলে এই জায়গা থেকে আমরা x2 এর ভ্যালু পেলাম -2। এটা বুঝতে কি কারো অসুবিধা আছে? x1 কিভাবে বের করলাম? না ভাইয়া। আচ্ছা ঠিক অনুরূপভাবে আমরা এখানে y2 এর মানটাও বের করতে পারি। হ্যাঁ, এখানে আমরা এই মধ্যবিন্দুর কোটির মান জানি, এই ফর্মুলাটা আমরা বিবেচনা করছি, y এর মান আমরা এখানে দিলাম কারণ কোটির মানটা জানি এখন। আর y2 আমরা আরেকবার বলে এটা, তাই না? আচ্ছা, এই যে ফর্মুলা এক লাইন শর্ট করলে আমার যেটা হয় আর কি, যদি ফর্মুলা শর্ট না করতাম তাহলে অসুবিধা হতো না। হ্যাঁ, এই ফর্মুলাটা মনে করো আমি এখানে লিখেছি, আমি দেখাই একটু। এই যে ফর্মুলাটা, এটা মনে করো আমরা এখন লিখলাম x = x2 + x1/2। ফর্মুলাটা আমি আসলে এখানে লিখিনি, না লিখে একবার অঙ্ক করেছি। এবার দেখো এই ফর্মুলাটা যদি এখন লিখি, এখন এখানে x কোনটা? আমি এখন কি বের করতে যাচ্ছি? এই বিডি এর মধ্যবিন্দু। বিডি এর মধ্যবিন্দু কোনটা? ও। আচ্ছা, ও বিন্দু তুমি তো একটু আগেই তো এসি এর মাধ্যমে বের করলা, ও বিন্দুটা তুমি জানো না? যে প্রশ্ন করেছো বা যারা বুঝতে পারে আচ্ছা জানো। তাহলে এখন আমরা আবার এই বিডি এর মধ্যবিন্দু বের করতে যাচ্ছি, কিন্তু বিডি এর মধ্যবিন্দু আমরা জানি। তো বিডি এর মধ্যবিন্দু যদি জানি, তাহলে মধ্যবিন্দুর
মধ্যবিন্দুর ভুজের মান এখানে আমরা জানি কত, -1/2। তাহলে এখন -1/2 তুমি এখানে লিখো। এবার তুমি কার মধ্যবিন্দু বের করছো? বিডি এর মধ্যবিন্দু বের করছো। তাহলে বিডি এর মধ্যবিন্দু যদি বের করো, তাহলে ডি এর স্থানাঙ্ককে যদি ধরো x1, তাহলে অবশ্যই বি এর স্থানাঙ্ক হবে হচ্ছে x2 ভুজের মান। তাহলে আমরা x2 এর মান বলবো হচ্ছে 1 এবং x1 এর মান বলবো হলো x1। এই জায়গা থেকে জাস্ট x1 এর মান বের করতে হবে। পারবা না বের করতে? হ্যাঁ পারবো। আচ্ছা, এটাই আমি বুঝিয়েছি ওখানে, আমি এই জিনিসটাই বুঝিয়েছি, জাস্ট এই ফর্মুলাটা লিখেছিলাম না। সেম এখন আমরা y এর মান বের করার জন্য এই ফর্মুলাটা বিবেচনা করব। তাহলে মধ্যবিন্দুর y এর মানটা আমরা জানি, অর্থাৎ এই y এর মান জানি। তখন কি করব, এখানে করো y2 বলবো 3 এবং y1 বলবো y1। এই জায়গা থেকে আমরা y1 এর মান, সরি এখানে x1 না y1 হবে, আমি এখানে লিখতে ভুল করেছি, y1 হবে। তাহলে ফাইনালি আমার ডি বিন্দুটা কি দাঁড়ালো, -2 -2 তারপর হচ্ছে 2। -2 আর 2। এটা হচ্ছে আমার ডি বিন্দু দাঁড়ালো। আর কি বুঝতে অসুবিধা আছে অঙ্কটা? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যেতে পারি। তো পরের অঙ্ক যাওয়ার জন্য আমাদের নতুন আরেকটা কনসেপ্ট নিতে হবে। এটা একটা ত্রিভুজ মনে করো। তো ত্রিভুজের আমরা 3টা শীর্ষবিন্দু বিবেচনা করব। এটাকে বললাম a x1 y1, এটাকে বললাম b x2 y2, এটাকে বললাম c x3 y3। এবার আমরা একটা মানে ত্রিভুজে 3টা বিন্দু জানলাম আমরা, এবং বাহু হচ্ছে ab bc এবং ca। এবার আমরা এই প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু বের করব। তাহলে ab বাহুর মধ্যবিন্দু আমরা যদি বের করি, তাহলে ab বাহুর মধ্যবিন্দু হবে কোনটা, এটা। তারপর ac বাহুর মধ্যবিন্দু হবে এটা, আর bc বাহুর মধ্যবিন্দু হবে এটা। আচ্ছা, ab বাহুর মধ্যবিন্দু যদি বের করি, তাহলে ab বাহুর মধ্যবিন্দুটা কত হবে? এটা হবে না? দেখো তো কারো বুঝতে অসুবিধা আছে কিনা। a এবং b বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। তাহলে ab বাহুর মধ্যবিন্দু আমরা বের করছি। মধ্যবিন্দুর ভুজ হবে হলো x2 + x1/2 আর কোটি হবে y2 + y1/2। কারো বুঝতে অসুবিধা থাকলে আমাকে বল, আমি ভেঙে বোঝাই দিচ্ছি। বুঝছি ভাই। কারো বুঝতে সমস্যা না আশা করি অনিমে। তো ঠিক অনুরূপভাবে আমরা বললাম যে বিসি এর মধ্যবিন্দু যদি বলি ই, সেম ভাবে আমরা বিসি এর মধ্যবিন্দু বের করলাম এখান থেকে। আবার আমরা এখান থেকে ই এর, সরি এখানে ই না, এখানে এফ হবে। হ্যাঁ, আমি এখানে ভুল লিখেছি, এফ হবে। খাতায় যখন তুলবা তখন এখানে এফ হিসেবে লিখো। ঠিক অনুরূপভাবে এই এস এর মধ্যবিন্দু আমরা বললাম এফ। এখন আসো মধ্যমা কাকে বলে, একটা ত্রিভুজের মধ্যমা কি? মধ্যমাটা হচ্ছে কোনো একটি শীর্ষবিন্দু হতে, একটি ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর যে রেখাটা, সেটাকে বলা হয় হচ্ছে ত্রিভুজের মধ্যমা। আমি যদি একটু দেখাই, একটা ত্রিভুজ যদি ড্র করে দেখাই, এটা একটা ত্রিভুজ। তো আমরা এই ত্রিভুজের এটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি। এখন দেখো, এ শীর্ষবিন্দু যদি বিবেচনা করি, তাহলে এ শীর্ষের বিপরীত বাহু কোনটা, কেউ বলতে পারবা কি? এবি, ও সরি এবি, হ্যাঁ। ও বিসি 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 বিসি। হ্যাঁ, কোন একটা বিন্দুর বিপরীত বাহু বলতে ওই বাহুটাকে বোঝায় যেই বাহুগুলা ওই বিন্দুকে স্পর্শ করে নাই। এটা আমি আমার অ্যানালিসিস মানে আমি আমার ভাষা সহজ করে বলতেছি, এটা যদিও কোনো বইয়ের ভাষা না। যে কোনো একটা ত্রিভুজের যদি বিপরীত বাহু যদি বের করতে চাও, তাহলে এইভাবে বুঝবা, ওই বাহুটাই হবে কোন একটা বিন্দুর বিপরীত বাহু হচ্ছে ওটাই যেই বাহুগুলো ওই বিন্দুকে স্পর্শ করে না। দেখো, আমি যদি এ এর বিপরীত বাহু যদি বলি, এ বি বাহুটা এই বিন্দুকে স্পর্শ করেছে, সো বিপরীত বাহু হবে না। আবার এসি বাহুটাও এই বিন্দুকে স্পর্শ করেছে, সো বিপরীত বাহু হবে না। কিন্তু বিসি বাহুটা কিন্তু এই বিন্দুকে স্পর্শ করে নাই, এই জন্য এই বিন্দুর বিপরীত বাহু কোনটা, বিসি। ঠিক অনুরূপভাবে সি বিন্দুর বিপরীত বাহু কোনটা, এবি। বি বিন্দুর এবি, বিপরীত বাহু হ্যাঁ। কোনটা, এসি। কারো বুঝতে কি অসুবিধা আছে? এসি। না ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আসো মধ্যমা কোনটা। মধ্যমা হচ্ছে আমি যদি এ বিন্দুর মধ্যমা যদি বের করতে চাই, তাহলে এ এর বিপরীত বাহুর মধ্যবিন্দু অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু বরাবর সংযোগ রেখা এ হতে এ বিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর সংযোগ রেখাটাই হচ্ছে মধ্যমা। তার মানে এটাই হচ্ছে এই বিন্দুর মধ্যমা। এখন আমি যদি এখানে সি বিন্দুর মধ্যমা যদি বের করতে চাই, সরি এই বিন্দুর মধ্যমা যদি বের করতে চাই, তাহলে কোনটা হবে, এটা। কারণ এ বিন্দু হতে এ এর বিপরীত বাহু
বিসি এর মধ্যবিন্দু বরাবর সংযোগ রেখা, বুঝছো? তার মানে আমরা জি এই ভাইয়া। ত্রিভুজের এইটাকে বলবো মধ্যমা। আবার বি বিন্দুর মধ্যমা যদি বের করতে চাই এটা হবে, সি বিন্দুর মধ্যমা বের করতে চাইলে এটা হবে। কারো বুঝতে কি অসুবিধা আছে? না না ভাইয়া। ভাই। আচ্ছা, না। এবার দেখো তো এই সকল মধ্যমাগুলো একটা বিন্দুতে সেট করেছে, সকল মধ্যমাগুলো। এই বিন্দুটাকে আমরা বলবো ও বিন্দু, এক্স ওয়াই। একটা ত্রিভুজের সকল মধ্যমাগুলো যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র। আবারও বলছি, যে কোনো ত্রিভুজের সকল মধ্যমাগুলো যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটাই হলো ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে আমরা এখানে বলতে পারি ওটা হচ্ছে এই ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে বুঝতে আশা করি অসুবিধা নাই। যদি এটা ভর কেন্দ্র যদি হয়, এখন দেখো এখানে আরো একটা মজার ব্যাপার হচ্ছে, যে কোনো ত্রিভুজটাকে তুমি যেভাবেই আঁকাও না কেন, হ্যাঁ, যে আমি এইভাবে আঁকেছি যে তোমাকে এমন করে আঁকাতে হবে এমন করে কথা না। আমি যে ত্রিভুজটাকে যদি আঁকাই এমন করে, এটার ক্ষেত্রেও আবার যদি এরকম করে আঁকাই তাও, হ্যাঁ, আবার যদি আমি যদি এমন যদি আঁকাই, মানে যেভাবে একটা ত্রিভুজ আঁকাও না কেন, ত্রিভুজের সকল মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা হচ্ছে তোমার ভর কেন্দ্র। কিন্তু এখানে আরো একটা মজার ব্যাপার হচ্ছে, যেভাবে তুমি ত্রিভুজ আঁকাও না কেন, অল টাইম মধ্যমাগুলো ত্রিভুজের এই যে ভর কেন্দ্র কি করবে, সকল মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। ত্রিভুজটাকে তুমি যেভাবে আঁকাও না কেন, যেভাবেই তুমি ত্রিভুজ আঁকাও না কেন, এটা মানবেই যে ভর কেন্দ্র ত্রিভুজের যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। কিভাবে? আমরা যদি এটাকে আমরা এফ বলেছিলাম, তাই না, এফ বলেছিলাম এটাকে, তাহলে আমরা যদি বলি বিএফ মধ্যমার কথা যদি বলি, আজানটা একটু হয়ে যাক, হ্যাঁ, আজানটা একটু শেষ হয়ে যাক, আমরা তারপরে আর কি বলি কথাটা। 1 মিনিট একটু অপেক্ষা করি। আচ্ছা, এবার দেখো আমরা আমরা যেটা বলছিলাম যে যে কোনো ত্রিভুজটা যেভাবে আঁকা হোক না কেন, যে কোনো ত্রিভুজের ভর কেন্দ্র কি করবে, ওই ত্রিভুজের যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। এখন আমি যদি বিএফ যদি মধ্যমা যদি বিবেচনা করি, বিএফ মধ্যমাটাকে আমরা যদি বিবেচনা করি, মেয়েদের খুশি হওয়ার কারণ না, এখানে বিএফ বলতে আমরা নাম বলতেছি, হ্যাঁ, তোমরা আবার মনের ভিতরে অন্য কিছু চিন্তা করো না যে বিএফ, আরে বাবা বিশাল নাম। বিএফ এর সাথে মেয়েরা খুব বেশি পরিচিত আর কি বর্তমান সভ্যতাতে। মানে কি বলবো, বর্তমান সভ্যতাতে বর্তমান যে সভ্যতা রয়েছে এখানে বিএফ জিএফ ছাড়া মানে কোনো কথাই হয় না, মানে যারা যুবক আর কি। কিন্তু যারা মানে আমাদের বয়সে যখন আসে আর কি, তখন আর কি বোঝে যে আরে আল্লাহ দূর, ছেলে মানুষই করে আসছে শুধু। যখন একটু বয়স্ক হয়ে যায় আর কি, বয়স্ক যদিও এখনো বয়স্ক, আমি এখনো যুবকই আছি, কিন্তু তোমাদের থেকে তো অন্তত বয়সে তো বড় আমি। এনিওয়ে, তো যাই হোক, তো আমি এখানে দেখো যেই কথাটা বলতেছি বিএফ, দূর এই নামটা নিবই না, অন্যটা দেবো। মনে করো আমরা এই হচ্ছে নামটা বলি, হ্যাঁ, এই হচ্ছে এই মধ্যমাটাকে যদি বলি, তাহলে এই মধ্যমাটা কি করবে, আমি আগে বলেছি যে যে কোনো ত্রিভুজের ভর কেন্দ্র কি করবে,
ওই ত্রিভুজের যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। দেখো এটাকে বিভক্ত করেছে কোথায়, এটাকে বিভক্ত করেছে হচ্ছে এখানে। তাহলে 2:1 অনুপাতে মনে ভাই করো এই আমরা অনুপাত কি সবসময় 2:1? হ্যাঁ সবসময় 2:1। তো দেখো তাহলে এখানে মানে এটা কখন, যদি ভরকেন্দ্র যদি কোন একটা মধ্যমাকে যদি বিভক্ত করে, তাহলে মানে একটা ভরকেন্দ্র একটা ত্রিভুজের যে কোনো মধ্যমাকে বিভক্ত করবে 2:1 অনুপাতে। তো এখন দেখো আমি যদি বলি যে এই এর দৈর্ঘ্য ছিল, এক্সাম্পল হিসেবে বলছি এই এর দৈর্ঘ্য ছিল মনে করো 36, তাহলে এই ভরকেন্দ্র কি করবে, এই 36 এই যে দৈর্ঘ্যটা রয়েছে, আমি যদি নাম দিই এটাকে বলি এ, এটাকে যদি বলি ই, এই 36 কে কি করবে, এই ভরকেন্দ্র ও বিন্দুটা কি করবে, ও বিন্দুটা কি করবে হচ্ছে একটা 24 মিটার দৈর্ঘ্যে ভাগ করবে আর একটা 12 মিটার দৈর্ঘ্যে ভাগ করবে, যেটাকে অনুপাত করলে 2:1 হয়, তাই না? তার মানে এদিক হলো 2, এদিক হলো 2 আর এদিক হলো 1। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, যে কোনো মধ্যমের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। এনিওয়ে, তাহলে যদি কারো বুঝতে অসুবিধা না থাকে তাহলে আমি পরের স্টেপে আগাতে পারি। তাহলে এখন আমরা কি করব, ভরকেন্দ্র স্থানাঙ্ক বের করব। তো ভরকেন্দ্র স্থানাঙ্ক যদি বের করতে চাই তাহলে আমরা হচ্ছে মনে করো এই বিএফটার আমরা বললাম যে চোখের আন্দাজে বোঝা যাচ্ছে এটা যদি 2 হয় তাহলে এটা হবে 1 অনুপাত, এই অংশটাকে যদি বলি 2 তাহলে এটা হবে 1। তাহলে এখন আমরা আসলে এই আগের অঙ্কটার মতো করে ফেলি যে বিএফ একটা রেখা যার স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2 এবং এই যে এই অংশটা, বিএফ একটা রেখা যার স্থানাঙ্ক দেওয়া আছে এইটা এবং এই অংশটা। এবার বিএফ রেখাটাকে 2:1 অনুপাতে বিভক্ত করতে হবে। বিএফ রেখাটাকে 2:1 অনুপাতে বিভক্ত করতে হবে। তো কোন বিন্দুতে বিভক্ত সেই বিন্দুটা আমরা বের করব আগের অঙ্কটার মতো। আমরা এবার এই বিন্দুটি বের করব। যদি করতে চাই তাহলে এখন আসো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম। প্রথমে x এর মান বের করব। এখন m এর মান যদি বলি 2, m এর মান যদি বলি 2 তাহলে m এর সাথে রিলেশন নাই কার, এর এই বিন্দুর রিলেশন নাই, কারণ m মানে হচ্ছে এখান থেকে এই অংশটুকু। তাহলে আমরা এখন ভ্যালুটা কিভাবে লিখবো, যে আচ্ছা সরি আমি এখানে করেছিল m এর মান বলেছি 1, তাহলে n এর মান হবে 2। হ্যাঁ সমস্যা নেই, তুমি এটাকে m বলতে পারো এটাকে n বলতে পারো, একই আসবে করলে। তো আমি যদি m এর মান যদি বলি 1 তাহলে 1 এর সাথে রিলেশন আছে এগুলার, কিন্তু এই b এর কোনো রিলেশন নাই। এই জন্য আমরা কি করলাম, 1 এর সাথে এটাকে বললাম x2 আর এটাকে বলছি x1, তাহলে 1 ইনটু x2। n এর মান কত 2, তাহলে n এর সাথে রিলেশন নাই কার, এর, তাহলে এর ভুজটা আমরা লিখলাম, এর ভুজ কত x3 প্লাস x1/2 বাই m প্লাস 1 অর্থাৎ 1 প্লাস 2। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, এখানে ফাইনালি দাঁড়ালো হচ্ছে x = x1 প্লাস x2 প্লাস x3/3। হ্যাঁ তাহলে যে কোনো ত্রিভুজের ভুজ নির্ণয়ের ফর্মুলা কোনটা, ভুজ নির্ণয়ের ফর্মুলা দাঁড়ালো দেখো এই যে দেখো, এই বিন্দুর ভুজ হলো x1, বি বিন্দুর ভুজ হলো x2, সি বিন্দুর ভুজ হলো x3। তার মানে এই ত্রিভুজে যে তিনটা শীর্ষ বিন্দু দেওয়া থাকবে ওই শীর্ষ বিন্দুর ভুজ গুলোর যোগফল বাই 3। আবার বলছি, যে কোনো ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ত্রিভুজের যে শীর্ষ বিন্দুগুলো দেওয়া থাকবে সেই শীর্ষ বিন্দুর ভুজগুলোর সমষ্টি বাই 3। বুঝছো কি আমার কথা? জি ভাইয়া। কারো বুঝতে কি অসুবিধা আছে এখানে? না ভাই। ওকে, ঠিক অনুরূপ ভাবে আমরা এখানে কোটির মানটা বের করতে পারি। তাহলে কোটির মানটা সেম ভাবে যদি বের করি তাহলে দাঁড়াবে হচ্ছে এই যে অংশটা, অর্থাৎ যে কোনো ত্রিভুজের ভরকেন্দ্রে কোটি নির্ণয়ের ফর্মুলা ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলোর কোটি এর সমষ্টি বাই 3। আশা করি বুঝছো যে আমরা এখানে ভরকেন্দ্র কিভাবে বের করব। তাহলে ফাইনালি ভরকেন্দ্র ফর্মুলা, ভরকেন্দ্র কত আসলো এটা আশা করি বুঝছো, তাই না? ওকে, জি ভাইয়া। তাহলে আমি এখানে একটা ভরকেন্দ্র একটা অঙ্ক করেছি। হ্যাঁ এখন আর 6 মিনিট টাইম আছে, নামাজের টাইম আছে। আচ্ছা এই দুটো অঙ্ক হচ্ছে আমি স্লাইড দিয়ে দেবো, তোমরা পারবা? হ্যাঁ আশা করি যে পারবে ইনশাল্লাহ দুইটা অঙ্ক। জি ভাই স্লাইড দিয়ে দেন ভাই, নামাজের সময় হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ নামাজের সময় হচ্ছে, দুইটা অঙ্ক একদম সিম্পল আর খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আর কি। আমি মানে অঙ্কের হচ্ছে তোমাদের অঙ্ক সহ আর কি আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো স্লাইড শো, ওখান থেকে দেখে নাও। এখন কথা হচ্ছে যে তোমাদের অবস্থাটা খুবই লাজক, মাত্র এখন ক্লাস করতেছো 10 জন, এর আগে আজকে মানে ম্যাক্সিমাম 16 জন ছিল, আমি জানি না হচ্ছে মানে আসলে কি বলবো, সব ভিডিওর উপর নির্ভরশীল হয়ে গেছে। আমার মনে হয় ভিডিও দিয়ে বন্ধ করে দিতে হবে তোমাদের, তাহলে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো না। লাইভ ক্লাস অ্যাটেন্ড করাটা বুঝিনি কি হয়েছে ভাইয়া হ্যাঁ বলো। ভিডিও আপনি করবেন, এখন তাদের গ্রামে আগে কাজ প্রবলেম করতে তারা ভাই। দিবেন শুধু।
গ্রামে একটু প্রবলেম, তাই না? আচ্ছা, বুঝতে পারছি। এখন একটা কাজ করবা, এই যে যারা গ্রামে লাইভে কত কাজ অ্যাটেন্ড চলে দেখো। করেছো, যারা লাইভে অ্যাটেন্ড করেছো, আমার কাছ থেকে পার্সোনালি এসএমএস করে ভিডিও নিবা, আমি গ্রুপে ভিডিও দিব না। কারণ ওকে ভাই, এটাই ভালো হবে। যারা যারা হচ্ছে ক্লাসের উপর মানে শুধুমাত্র ইয়ার উপর, কারণ আমি তো জানি, হ্যাঁ, যে তুমি যদি শুধুমাত্র যদি হচ্ছে ইয়ার উপরে যদি ক্লাস করো, এই যে মানে যারা ভিডিও দেখে নেবে তারা হয়তো বা আমার কথাটা শুনতে পারবে। আমি কারণ আমার এখন রেকর্ডিং চালু আছে, কারণ আমি অনেকগুলা কথা বলি যেগুলা রেকর্ডিং এ থাকে না, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যারা শুধুমাত্র এই ভিডিওর উপর নির্ভরশীল তাদের জন্য আসলে ক্ষতি হয়, লাইভে অ্যাটেন্ড করা জরুরি। হ্যাঁ, আমি জানি কয়েকজন অসুস্থ আছে, তাদের কথা আলাদা, বাট 27 জন থেকে 10-12 জন এটা আসলে অ্যাকসেপ্টেবল না। তো হচ্ছে এই যে যারা হচ্ছে লাইভে ছিল তারা আমাকে পার্সোনালি এসএমএস করে দেবে, আমি রাত 10টার মধ্যে 10টা না 7টার মধ্যে দিয়ে দেবো। এই যে এখন ক্লাস আমার রেকর্ডিং আছে, শুধু এডিটিং করতে যতক্ষণ ঘন্টা খানিকের মধ্যে আমি দিয়ে দেবো, আমার কাছে পার্সোনালি এসএমএস করে নিয়ে নিবা। আর হচ্ছে যারা অ্যাটেন্ড ছিল না তাদের হচ্ছে আমি কন্টাক্ট না করা অবস্থায় তাদের ভিডিও দিব না। আমি আমার সাথে যদি কন্টাক্ট করে তাহলে ভিডিও দেবো, না হলে দিব না। আমার কথা হচ্ছে 5 জন স্টুডেন্ট ক্লাস করবে, কিন্তু নিট অ্যান্ড ক্লিন যেন হয়। এই আজকে ক্লাস করবে কালকে করবে না, এরকম হলে পারে কি হবে, লাস্ট পর্যায়ে আমার ক্লাসগুলো মাঝখান থেকে বুঝবে না, মনে করবে ভাইয়া ভালো করে ক্লাস নিতে পারে না, অথবা হচ্ছে কি কি পড়তেছে মানে টোটালি তার জগা খিচুড়ি পাকিয়ে যাবে। তো এরকমটা আমি চাই না। যারা ক্লাস করবে নিট অ্যান্ড ক্লাস একদম ভালো করে ক্লাস করতে হবে, আর না করলে কেউই করবে না। কারণ যারা লাইভে ক্লাস করছে তোমাদেরও যদি মনে হয় যে না ভাই ক্লাস করবো না, আমার ভাই কোনো দায় পড়ে যায়নি তোমাদেরকে ধরে বেঁধে নিয়ে ক্লাস করতে হবে। তোমাদের যদি ইচ্ছা না হয় তাহলে আমি কেন শুধু শুধু বসে তোমাদের ক্লাস করাবো? আর যদি ক্লাস করতে হয় তাহলে অবশ্যই নিয়মিত তোমাকে ক্লাস করতে হবে। আর যদি তোমাদের উপর যদি প্রেশার হয়ে যায়, আমার সাথে শেয়ার করবে সেটা, যে ভাইয়া আমাদের একটু বেশি প্রেশার হয়ে যাচ্ছে, একটু কম করে ক্লাস নেন। হ্যাঁ, একটু কম করে ক্লাস নেন। মানে কখনোই মানে একটা ব্যাপার হচ্ছে খুব ভালো লাগে, যে ভালো লাগে বলতে আসলে